এখন আমি প্লেনের সিটে বসে আছি আর ভাবছি আজ 21 বছর পর আমি আমার নিজের বাড়ি যাচ্ছি। জানি না বাড়ির সবাই আমায় কি চিনতে পারবে কিনা, না চিনারই কথা। এত বছর পর আমি আমার জন্মস্থানে যাচ্ছি, আমাকে দেখে তারা কি করবে, এইসব ভাবতে ভাবতে পাশের সিট থেকে একটা সুন্দর কোকিল কণ্ঠ আমার কানে ভেসে এলো। এই যে শুনছেন, আপনি মনে হয় বাঙালি। আমি পাশে তাকিয়ে দেখি 17 থেকে 18 বছর বয়স হবে একটা ডানা কাটা পরি। চোখ দুটি যেন হরিণী চোখ, তার দিকে তাকিয়ে থাকতে মন চায়। কেন এমন হচ্ছে আমার সাথে? আবার মেয়েটি বলল, আপনি কি বাঙালি? হ্যাঁ আমি বাঙালি। তাহলে তো ভালোই হলো, আমরা কথা বলতে বলতে সময় পার করে দিতে পারি। হ্যাঁ অবশ্যই, কেন নয়। আমি কানেস ফাতেমা নদী, সবাই আমাকে নদী বলেই ডাকে। আমি এবার এসএসসি পরীক্ষা দিয়েছি, রেজাল্টও ভালো হয়েছে। তবে এবার মনে হয় আমার আর পড়ালেখা হবে না। জানেন, আমার অনেক ইচ্ছে ছিল আমি লেখাপড়া করে ডাক্তার হয়ে দেশের কাজ করব। ওহ, আমি এত বকবক করতেছি, আপনি একটা কথাও বলতেছেন না যে? মনে হয় আমার কথাই বোর ফিল করতেছেন। আসলে তা নয়, তোমার কথাই শুনতাছি। আপনি একটা বোকা মানুষ। আমি একটা মেয়ে হয়েও নিজের পরিচয় দিলাম, আর আপনি একটা ছেলে হয়েও আপনার নামটাই বলেন নাই। ও সরি, আমি জামাল ইসলাম জালাল। আমার আরেকটি নাম ফয়সাল। আমার পরিবারের সবাই আমাকে ফয়সাল বলেই ডাকে। আমি আইটি বিভাগের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পদে বর্তমানে আছি। ও আচ্ছা, আপনার কয় ছেলে মেয়ে? আসলে আমি এখনো বিয়ে করিনি, তাই ছেলে মেয়ের কথা অনেক দূরে। আপনার মতো সুন্দর মানুষ এখনো বিয়ে করেনি? বিশ্বাসই হয় না। আসলে আমার বিয়ে করার বিষয় কোনো আগ্রহ নেই, তাই বিয়ে করি নাই। এখন তো 38 বছরের বুড়ো হয়ে গেছি, বাস্তবে কিন্তু আমার বয়স 18 বছর। ভাবছি আর বিয়ে শাদী করবো না। কি বলেন আপনি? আপনি তো এখনো যুবক আছেন, যে কোনো মেয়ে আপনাকে দেখে পাগল হয়ে যাবে। আরে আপনি একটু বেশিই বলেন। আচ্ছা আপনার বাসা কই? আমার বাসা মোহাম্মদপুর। আমি এখান থেকে সোজা আমার নানু বাড়ি ফরিদপুরে যাব। কি, ফরিদপুর? কি হলো, আপনি ফরিদপুরের নাম শুনে এমন করলেন কেন? আসলে এমনি ফরিদপুরের নামটা শুনে আবেগের বশে বলে ফেলেছি। আনমনাভাবে ফরিদপুরের পুরনো সেই স্মৃতিগুলো মনে এখনো ভেসে বেড়ায়। আর কোন সময় চোখের কোনায় পানি চলে আইছে সেটা খেয়াল ছিল না। হঠাৎ এই যে, আপনার কি হলো? চোখের কোনায় পানি কেন? কোথায়? হাতের কেনই দিয়ে মুছে। আপনি কি আমায় বোকা পাইছেন? আসলে একটা স্মৃতি মনে উঠলো তাই। প্লিজ প্লিজ বলেন না, কিসের জন্য আপনি কান্না করছেন? ও পুরনো স্মৃতি না বলাই ভালো। আপনি কি জানেন, মনের কষ্ট কারোর সাথে শেয়ার করলে মন হালকা হয়ে যায়। তাই প্লিজ বলেন না আপনার কষ্টের কাহিনী। এত যখন শুনতে যাচ্ছেন তাহলে শুনুন। 21 বছর এর পিছনের ফ্ল্যাশব্যাকে যায়। আজ আমার এসএসসির রেজাল্ট দিবে, তাই সকাল সকাল স্কুলে গিয়ে রেজাল্টের জন্য অপেক্ষা করছি। এক সময় অপেক্ষার সময় শেষ হলো, আমি ভালো রেজাল্ট করছি। রেজাল্ট শোনার পর বাসায় এসে রাতের খাবার খাচ্ছি। ফয়সাল, তোকে তো এখন কলেজে ভর্তি হতে হবে। আবার তোর বাবার অফিস থেকে ট্রান্সফার করা হয়েছে ফরিদপুরে। তাই আগামী পরশুদিন আমরা সবাই ফরিদপুরে যাব এবং ওখানেই একটি ভালো কলেজে ভর্তি করাবো। তোর বাবা আগে থেকেই বাসা ঠিক করে রেখেছে, তাই পরশুদিন আমরা যাব। ওকে আম্মু। একদিন আমাদের কিভাবে কেটে গেল ভাবতে পারিনি। সকালে ঘুম থেকে উঠে বাসার সকল জিনিস নিয়ে রওনা হলাম ফরিদপুরে নতুন বাসার উদ্দেশ্যে। নতুন বাসায় এসে মাথা নিচু করে সিঁড়ি বেয়ে উপরে উঠছি। হঠাৎ একটা তার খাম্বির সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম। পড়ার কারণে চোখে ময়লা গেল, মেজাজ ফুল গরম হয়ে গেল। চোখ বন্ধ করে জোরে বললাম, কোন শালারের সিঁড়ির মাঝে এখানে তার খাম্বি রাখছে? হঠাৎ আকস্মিকভাবে আমার গালে ঠাস 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 3টা চড় পড়লো। ভাবতে পারিনি এমন কিছু হবে। চোখ ডলতে ডলতে তাকিয়ে দেখি এ তো তার খাম্বি না, এ তো আস্তে একটা হুড় পড়ি, যে কিনা স্বয়ং আসমান থেকে মনে হয় পাতালে নেমেছে। দেশটা কি খারাপের দিকে যাচ্ছে? পিচ্ছি পোলাপানও বড় আপুদের সম্মান করা দূরের কথা, গায়ে পড়ে ইচ্ছা করে। আপু আমি ইচ্ছে করে তো ধাক্কা দেই নাই। কি আর কব, কোনো কিছু কইলেই বর্তমানে একটি কথাই বলে, আমি ইচ্ছে করে দেই নাই। আপু কাউকে দেখে তার চরিত্র নিয়ে কথা বলবেন না প্লিজ। আরে তোর মতো ছেলেদের হাড়ে হাড়ে চিনি, তোরা হলি পিচ্ছি হারামি। আপু মেজাজ গরম আছে, কথাবার্তা ঠিক মতো বলেন। আরে তোর সাথে কি ভালো মতো কথা বলবো? সুন্দরী মেয়ে দেখলে লুচ্চামি শুরু করে দিস, বড় ছোট দেখোস না? আরে আইসেন কোন থেকে আপনি? যদি সুন্দরী হন তাহলে পেতনি বুড়িকে দেখা যায় বুড়ির মতো আবার সবার কাছে সুন্দরী সাজতে চায়। এই পিচ্ছি, তুই কি কইলি? আমাকে বুড়ি মতো দেখা? হ্যাঁ যা সত্যি তাই কইছি। আপনি কি করবেন? সাহস থাকলে আমার কাছে আয়, দেখ আমি কি করতে পারি। দেখি আপনার দৌড়। টাস 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 একসাথে 4টা পড়লো আমার গালে। এটা কি হলো? দেখছোস আমি কি করতে পারি? এমনি মেজাজটা গরম ছিল, তার উপর চড় দিল। ব্রাক কন্ট্রোল না করতে পেরে আমিও দিলাম ঠাস ঠাস করে 3টা। বড় বলে একটু কম দিলাম। আর শোনেন, আপনার ফেস পেতনির মতো এবং আপনার মনটাও পেতনিদের মতোই। আর 2টা দেবনি? না, সামনের থেকে সরবেন।
আর কেউ কে না জেনে শুনে বললে এমন অনেক ছোটদের কাছ থেকে খেতে হবে। পাশ কাটিয়ে উপরে যাচ্ছে আর পেছন থেকে তোরে আমি দেখা নিব তুই তামান্নার গালে থাপ্পড় দিছস। এই তামান্না কি জিনিস তুই হাড়ে হাড়ে টের পাবি। চিল্লায় চিল্লায় বলে চলে গেল। আমি উপরে উঠতে উঠতে ভাবছি মেয়েটিকে মারা কি উচিত হলো না মারছি ঠিক করেছি। বড় বইলা ছাড় দেবো কে? অন্যায় করছে, সাজা পাইছে। অপরিচিত একটা ছেলের সাথে এমন ব্যবহার করবে ভাবতে পারিনি। মেয়েটা আসলে অনেক সুন্দরী, যে কেউ দেখলেই ক্রাশ খাবে। স্যার এমন সুন্দরী মায়ের ব্যবহার এতই খারাপ হবে ভাবতে পারি নাই। রুমের কাছে চলে গেলাম। কিরে ফয়সাল, তুই এতক্ষণ কই ছিলি? একটা বজ্জাদের সাথে ঝগড়া কইরা আইলাম। তুই তো দেশটা উদ্ধার করে আইলি। ওই পাশেরটা তোর রুম, ওইখানে যা, সবকিছু গোছা গিয়া। আচ্ছা আম্মু, রুমটা তো অনেক বড়। রুমটা সাজানো শুরু করলাম। রুম গোছাতে গোছাতে কোনো সময় সন্ধ্যা হয়ে গেছে, টের পাই নাই। এর মধ্যেই আম্মু, বাবা তোর হলো, চল রাতের খাবার খেয়ে আসি। আম্মু তুমি কোন সময় রান্না করলা? আরে গাধা, আজ বাড়ির মালিকের বাসায় রাতে খাবার খেতে যেতে বলেছে। ও আচ্ছা, তাহলে চলো। আমাদের বাসা 3 তলায়, বাসার মালিক 2য় তলায় থাকে আর আমরা 3য় তলায়। রুম দেখে বেরিয়ে মালিকের বাসায় গিয়ে কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পরে একজন মধ্যবয়সের মহিলা দরজা খুললো। মনে হয় এ আন্টি বাসার মালিক। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। বাবা তুমি কে? কাকে চাও? আন্টি আমি ফয়সাল, আপনাদের 3 তলায় নতুন উঠছি। ও, তোমার বাবা মা আসে নাই? তারা আসতেছে আন্টি। তুমি রুমটা ঘুরে ঘুরে দেখো, আমি একটু রুমের কাজ করে আসি। ঠিক আছে আন্টি চলে গেল। রুমটা ভালো মতো করে দেখতে দেখতে একটা রুমের কাছে গিয়ে দরজা খোলা ছিল। ভেতরে যা দেখলাম আমি অবাক হয়ে এক ধ্যানে দাঁড়িয়ে রইলাম। আমি কি দেখলাম জানেন? একটা ডানা কাটা পরি রুমের ভিতর টাওয়াল জড়িয়ে ফ্রেশ হচ্ছিল। কি তার দেহের আকৃতি বলে আপনাদের বোঝাতে পারবো না। সবচেয়ে তার কাঁধের মাঝখানের তিলটা আমায় বেশি আকৃষ্ট করেছে। এক ধ্যানে তাকিয়ে রয়েছি। হঠাৎ আমার মোবাইলে একটা কল আসলো। রিংটোনের শব্দে মেয়েটি পিছন ফিরে তাকালো। আমি তো অবাক। এটা কি সকালের সেই ঝগড়াটে মেয়ে তামান্না? আমাকে দেখে সে রাগের চোটে নিজের অবস্থা ভুলে আর আমার কাছে এসে রাগ দেখিয়ে, ফাজিল ছেলে, তুই আমার রুমে কিভাবে এলি? আমার সাথে আবার ঝগড়া করার জন্য আমার পিছু লাগছস? দাঁড়া, তোর একদিন কি নাহলে আমার একদিন। আরে বেশি কথা না বলে নিজের দিকে তাকান। নিজে কি অবস্থায় আছেন তার দিকে নজর না দিয়ে আইসে আমার সাথে ঝগড়া করতে। তামান্না নিজের দিকে চেয়ে করে একটা চিৎকার দিয়ে দরজাটা লাগিয়ে দিল। আমি সঙ্গে সঙ্গে দিলাম একটা দৌড় দিয়ে সোজা আমার রুমে চলে আইলাম। অন্যদিকে তামান্নার চিৎকার শুনে আন্টি গেল তামান্নার রুমের কাছে। দরজা ধাক্কা দিয়ে, তামান্না দরজা খোল, দরজা খোল। তোর কি হইলো? চিৎকার দিলি কেন? আম্মু, তেলাপোকা দেখে চিৎকার দিচ্ছি। এত বড় হইলি এখনো তেলাপোকা দেখে ভয় পাস? পাগলি আমার। বলতে বলতে চলে গেল তামান্না। রেডি হয়ে রাতের খাবার খেতে গেল। কিছুক্ষণ পর আমি গেলাম খেতে বসার সময় দেখলাম তামান্নাও খেতে বসেছে। আমাকে সে দেখেনি। বসো বাবা, খেতে বসো। তোমাকে সেই সময় আমাদের এখানে থাকতে বললাম, তুমি কই গেছিলা? আসলে আন্টি সেই সময় আমার একটা জরুরি কাজ ছিল, তাই আবার রুমে গেছিলাম। ও, তোমায় পরিচয় করিয়ে দেই বাবা। এ তামান্না আমার একমাত্র মেয়ে, এবার অনার্সে পড়ে। মনে মনে বলি, এ ফাজিল মেয়েকে আপনার পরিচয় করিয়ে দেওয়া লাগবে না। ও যা করছে আজকে তা থেকে আমি এমনি বুঝতে পারছি এটা এই বাড়িওয়ালার মেয়ে। বাবা ফয়সাল, কি ভাবতেছো? কথা বলো না কেন? কিছু না তো আন্টি। তামান্না ও হচ্ছে ফয়সাল, আমাদের বাসায় আজ থেকে ওরা থাকবে। ও মনে মনে, শালা সকালে আমার থাপ্পড় দেয়, আবার আমার রুমে যাওয়ার তোরে আস্তে আস্তে আমি শেষ করে দেব। জানোস না এই তামান্না কি জিনিস? হাই আপু। হ্যালো। তার সাথে আর কথা না বলে মাথা নিচু করে খেয়ে আমার রুমে চলে আসলাম। রুমে এসে ভাবতে আসি, এই মাইয়া যে বদ রাগী, ওর সামনে পড়া যাবে না। ওর সামনে গেলে জানি না কি করবে। আবার রুমে বোরিং লাগতেছে, তাই একটু ছাদে যাইতে ইচ্ছা করলো। যেই ভাবা সেই কাজ, ছাদে চলে গেলাম। ছাদে এসে একটা চেয়ার পেতে মোবাইলে গান শুনছি। ও মাইয়া রে তুই অপরাধী রে। হঠাৎ কে যেন আমার পেছন থেকে কলার ধরলো। ও মারে ভূত, বাঁচাও। আমি ফিট হয়ে গেলাম, মানে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। আমার আর কিছু মনে নাই। পানির ছেটায় আমার জ্ঞান ফিরল। আমি এইখানে কেন, আমার কি হয়েছে মনে মনে বলতে লাগলাম। ও, আমি তো ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছিলাম। তাহলে আমার জামা ভেজা কেন? পেছনে তাকিয়ে যা দেখলাম তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। স্বয়ং একটা পেতনি দাঁড়িয়েছিল। আমি ভয়ে কাঁপতে লাগলাম আর মনে মনে ভাবতেছি, আজ মনে হয় আমি শেষ। আরে ভাই, পেতনি মানে বুঝলেন না? আর ভাবতাছেন পেতনিটা আবার আইলো কই থিকা? সত্যিকার অর্থে তামান্নাকে দেখেই অজ্ঞান হয়ে যায়, কাহিনীতে ফিরে যায়। ভয় ভয়ে বিড়বিড় করে, আমি তো শেষ, এখানে যেমনেই হোক আমার এখান থেকে পালাতে হবে। জানি না পেতনিটা আমার কি করে। যে ভাবা সেই কাজ, দিলাম একটা দৌড়। ও মারে, আমি এখন শেষ। মনে হয় আমি আর হাঁটতে পারবো না। এই ঝেমনি মায়ে আমার শেষ কইরা দিল রে। চুপ কর শালা, বাচ্চা গো মতো এত চিল্লাস কে? আমি কি সাদে চিল্লাই ঢেমনি সেমরি? তুই আমার ল্যাং মারলি কে? মনে হয় আমার মাজা শেষ। তাহলে তোরে কি করব? আমি তো ভাবছিলাম তুই অনেক সাহসী, কিন্তু তুই যে একটা বিলাই, আমারে দেখাই তুই ফিট হইয়া গেলি। তোরে আজ আমি ছাড়ছি না চান্দু।
তোর মতো পেতনিকে হঠাৎ কেউ দেখলে এমনিই মানুষ মারা যাবে, সেখানে তো আমি খালি অজ্ঞান হয়ে গেছি। এ লুচ্চা, তুই কি কইলি? আমি পেতনি? দাঁড়া, এই পেতনি আজ তোর ঘাড় মটকাবে। আমাকে পেতনি বলা? কথাবার্তা ঠিক মতো বলেন, না হলে আমি কিন্তু। তুই কি করবি? তোর লজ্জা শরম আসেনি? লুকিয়ে তোর বড় আপুদের ড্রেস চেঞ্জ করা দেখছস, আবার বড় বড় কথা বলছস। আমার খাইয়া কোনো কাজ নাই মেয়েদের ড্রেস চেঞ্জ করা দেখবো। তুই এত সাধু, তাহলে আমার রুমে ওইখানে কি করতে গেছিলি? ও ওইটা, আমাকে তো আন্টির রুম ঘুরে দেখতে বলেছিল, তাই ঘুরে ঘুরে দেখছিলাম। হঠাৎ আপনাকে যে অবস্থায় দেখলাম ভাবতে পারি নাই। আর আপনি ড্রেস চেঞ্জ করার সময় দরজা লক করবেন না। ওই আমি দরজা লক করতে ভুলে গেছিলাম, তাই বললে তুই ওইখানে থাকবি? আর তুই কোনো কিছু দেখছিস নি তো? জানেন তো বাঙালি ফাও কিছু পাইলে নতুন জামাই আলকাতরাও নিতে পারে, সেখানে আমি তো বাঙালি, জাতির অপমান করতে পারি না। আর শোনেন, আপনার ওই জিনিসটা কিন্তু একদম সেই লাগছে। ও ওই জিনিসটা কোনটা? ওই যে আপনার পিঠের তিলটা, সেই একদম, যে কেউ দেখলে টাসকি খেয়ে যাবে। তুই আর কিছু দেখোস নি? দেখলে প্লিজ কাউকে বলিস না। মনে মনে বললাম, এই তো সুযোগ তোমাকে বাগে পাওয়ার। চান্দু, তুমি এবার বুঝবা ফয়সাল কি জিনিস। আমি তো ভাবছি সবাইকে ঢোল পিটিয়ে বলবো। লক্ষ্মী, তুই ভালো পোলা, তুই তো অনেক কিউট একটা পোলা, বলিস না কাউকে। ও তো তেল মারা লাগবে না, আমি তো সবাইকে বলবোই বলবো। প্লিজ কাউকে কিছু বলিস না, আমি তোকে আর কিচ্ছু বলবো না, আর তুই যা বলবি আমি তাই করব। এই তো চান্দু, লাইনে আইসো। মনে মনে বললাম, আমি রাজি আছি এক সত্যে। তোর শর্তে আমি রাজি, তুই যা করতে বলবি আমি তাই করব। সত্যি তো? যা করতে বলবো তাই করবা? সত্যি। ওকে, আমার সত্য হচ্ছে আপনার ওই কমলা ঠোঁটে একটা কিস করব, তাতেই হবে। প্লিজ অন্য কিছু চা, তোর টাকা লাগলে টাকা দিব। আমার অন্য কিছু চাই না, আপনি দিলে দেন, না দিলে আমি এখন সবাইকে বলে দেব। এই বলে হাঁটা শুরু করলাম। অন্যদিকে এই দাঁড়া বলে দৌড়ে এসে আমার ঠোঁটের সাথে তার ঠোঁট এক করে দিল। আহা, কি সেই ফিলিংস বলে বোঝাতে পারবো না। প্রায় 1 মিনিট ধরে কিস করেছিল। হঠাৎ তামান্নার সেরি লজ্জা পেয়ে দৌড় দিয়ে তার রুমে গেল চলে। আমি ওইখানে দাঁড়িয়েই ভাবতেছি একটু আগে আমার সাথে কি হলো, মনে করতে করতে হাসতেছিলাম। এসব ভাবতে ভাবতে রুমে এসে ঘুমানোর জন্য খাটে গেলাম, কিন্তু ঘুম আর হলো না। খালি একটু আগে কি হলো সেই চিন্তাই করতেছিলাম। এত সহজে এইসব হবে ভাবতে পারি নাই। আর ওই সময় এত ভালো লাগছিল। আরে ভাই, ভালো লাগবেই বা না কেন, ফার্স্ট টাইমে তো, তাই। আর এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি সেটা আর মনে নাই। সকালে আম্মুর ডাকে, এই ফয়সাল, তাড়াতাড়ি উঠ বাবা, আজকে তোর নতুন কলেজে যাবি না? কলেজের কথা মনে পড়ার সাথে সাথে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু খেয়ে বের হব। ও আপনাদের তো বলাই হলো না, আব্বু এখানে এসে আমার ভর্তির ব্যবস্থা করে গেছে। খাবার খেয়ে রুম থেকে যেই বের হব দেখি তামান্না রিক্সার জন্য দাঁড়িয়ে আছে। এই যে আপু, শুনছেন? আমাকে কি আমার কলেজ একটু নামিয়ে দেবেন? কেন, তুই কি একা যাইতে পারোস না? আসলে রাতে কি হয়েছে ওকে দেখে বোঝা যায় না, মনে হয় কিছুই হয়নি, একদম সাধারণ ব্যাপার। আসলে আমি এলাকায় নতুন তো, তাই কিছু চিনি না, একটু চিনিয়ে দিলে ভালো হইতো। আমি পারবো না, অন্য আরেকজনকে বল গিয়ে, তোকে দেখিয়ে দিবে। মনে মনে বললাম, সোজা আঙ্গুলে যখন কাজ হবে না, আঙ্গুলটা তাহলে একটু বাঁকাই করতে হবে। আপু, একটা নতুন গান বানালাম, শুনবেন? আমার কোনো কাজ নাই, তোর গান শুনবো? ভাগ এখান থেকে। গানটা যদি শুনেন তাহলে এখনই চলে যাব, না হলে আপনার পিস ছাড়বো না। ঠিক আছে, তবে গান বলার পর তুই এখান থেকে চলে যাবি। ওকে, কি গান গাওয়া যায়? ও পাইছি, লেট স্টার্ট নাও। ও তিল রে তুই অপরাধী রে। থাম, তোর আর গান গাওয়া লাগবো না, চল তোর কলেজ দিয়ে আসি। আমার কোনো কথা আর কোনোদিন না করবা? বাবারে বাবা, কি ব্ল্যাকমেল রে! সুযোগ পাইলে আমিও কি করতে পারি তোর সেই সময় দেখালুমো। ওই বিড়বিড় করে কি ভাবেন, চলেন যাই। কিছু না তো, তাড়াতাড়ি একটা রিক্সা ডাক, না হলে দেরি হইয়া যায়। বল। দাঁড়াও, দেখতেছি কি করা যায়। ওই দেখ রিক্সা আসতেছে, ওইটা তাড়াতাড়ি ডাক। ওই মামা, এইদিকে আসেন তো। মানে রিক্সাওয়ালাকে ডাক দিলাম আর কি। মামা, রাজেন্দ্র কলেজ যাবেন? হ্যাঁ মামা, যাবো, উঠেন। আপনাদের তো বলাই হলো না, তামান্না যেই কলেজে পড়ে সেই কলেজেই আমি ভর্তি হয়েছি। আপু, তুমি উঠো আগে। তুই আর একটা রিক্সা নিয়ে আয়, আমি যাই। মানে কি, আমি রিক্সায় ডাক দিলাম আর আমাকে আপনি উঠতে দেবেন না? সে কি হয়, আমার দেরি হয়ে যাচ্ছে। থাক, আপনার সাথে আমি যাব না। আপনি রিক্সা থেকে নামেন দি, আমি একলা একলা যেতে পারবো। কি হইলো, নামেন না কেন? বুঝলাম, রিক্সা ডাইকা দিয়া মনে হয় বিশ্বাস জয় করিয়াছস। থাক, তোর আর অন্য রিক্সায় যাওয়া লাগবে না, ওঠ। যেই বলা শেষ অমনি উঠে পড়লাম। মামা চলেন, রিক্সা চলছে অনেক গতিতে। হঠাৎ খেয়াল করলাম আপুর চুলগুলো হাওয়ায় ভাসতেছে। কি অপরূপ সেই দৃশ্য, যেন ডানা কাঁচা পরী আমার পাশে বসে রয়েছে। হরিণীর চোখ যেন আমার পাগল করে দিয়েছে। সেই অপরূপ পরীকে দেখে মনে হয় আমি তার দিকে চেয়ে 1000 বছর পার করে দেই। রূপালী কেশে সন্ধ্যা তারার মাঝে যেন তার হাত ধরে হাঁটতে পারি চিরজীবন। পলকহীন তার চাহনিতে মনে হয় হাজারো নয়ন তারা আগমন করেছে। তাহাকে মনে হয় 1000 বছর ধরেছি। তাহার দেহের মিষ্টি গন্ধে মনে হয় হারিয়ে যায়। হঠাৎ তামান্নার কণ্ঠে, এই যে হ্যাবলা, দেখা শেষ হলে নামেন,
আমরা চলে এসেছি। ও কিভাবে যে সময় শেষ হলো বুঝতেই পারলাম না। বেশি কিছু না, ভাড়া দিয়ে ভিতরে চল। টাকা দিয়ে তামান্নার সাথে ভেতরে গেলাম। ও মাই গড, আপু দেখছো নি কলেজের ভেতর কত সুন্দর সুন্দর মাইয়া। তুই আবার ফাজলামি শুরু করছস? চল চল ক্লাসে চল। আর শোন, ক্লাসে গিয়ে ভিতরে কোনো ফাজলামি করবি না। আর সবচেয়ে বড় কথা, তুই কোনো মেয়ের সাথে কথা বলবি না, বললে তোর খবর আছে। আর ক্লাস শেষ হলে আমাকে সঙ্গে নিয়ে যাবি। আসবার সময় তো আমাকে নিয়ে আসতে চাইছিলেন না, আর এখন আবার সঙ্গে নিয়ে যাবার কোন মানে কি? সেটা তোর বোঝা লাগবে না। কিছুদিন ধরে আমাকে কিছু ছেলেরা ডিস্টার্ব করে, তাই বলছিলাম আর কি। তুই যদি না নিয়ে যাস তাহলে আন্টির কাছে নালিশ করব, কিন্তু উল্টো পাল্টা কিছু। আমাকে আর থ্রেট দেওয়া লাগবে না, ক্লাস শেষ হলে অপেক্ষা করেন, ওকে? মনে থাকে যেন। একটু মুস্কি হাসি দিয়ে চলে গেল। ক্লাসরুমে ক্লাসের ফাঁকে ওইসব কথা ভাবতে লাগলাম। এই মেয়ের আবার কি হইলো বুঝলাম না, যে আমাকে দেখতেই পারে না, আবার সাথে খালি ঝগড়া করে, আর যত ভালো ব্যবহার করতেছে। আর যাওয়ার সময় মুস্কি হাসি দিল কেন? যাই কর না কেন, ওর হাসিটা আমার কাছে কিন্তু সেই ভালো লাগছিল, বলে বোঝাতে পারবো না। এইসব ভাবতে ভাবতে কোন সময় ক্লাস শেষ হয়ে গেছে সেদিকে খেয়ালই নাই। ও মনে পড়েছে আমাকে তো ক্লাস শেষ হওয়ার পর তার জন্য দাঁড়াতে বলেছে। যাই তাড়াতাড়ি, যে দেখি সেখানে কেউ নাই। মনে হয় তার ক্লাস শেষ হয়নি, তার জন্য মনে হয় অপেক্ষা করতে হবে। আমি কিন্তু অবসর সময়ে ফেসবুকে থাকি, আপনারা আবার রাগ করেন না। মোবাইলটা বের করে একটু ফেসবুকে যাই, যেই ভাবা সেই কাজ। ফেসবুকের ভিতর ঢুকে দেখি অনেক কমেন্ট করছে, কমেন্টগুলো পড়তাছি আর মনে মনে হাসতাছি, কারণ কাল থেকে একটা জোক পোস্ট করেছিলাম। পোস্টটা ছিল, আগে আমি খুব সুন্দর আর কিউট ছিলাম, এখন কিছু মেয়েদের নজরে পড়ে কালো হয়ে গেছি। এটা দেখে অনেক মেয়েরা কমেন্ট করছে, আহারে ইস সর্বনাশ হলো তোর। আর মনে মনে হাসছিলাম, হঠাৎ একটা কণ্ঠ ভেসে এলো, এই যে শুনছেন। পেছনে ফিরে তাকিয়ে দেখি একটা শ্যামলা বর্ণের মেয়ে, চেহারা খারাপ না। জি, আমাকে বলছেন? এখানে আপনি ছাড়া কেউ আছে নাকি? হ্যাঁ আছেই তো, একটু ভালো করে খেয়াল করে দেখেন, দেখবেন অনেককেই দেখতে পাবেন। কই, এখানে আপনি ছাড়া তো কেউ নেই। কে বললো? আর কেউই নাই। ওই দেখুন আমার সামনে আর আপনার পিছনে একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে, আর ওই যে আমার ঠিক ডানে একটা হ্যান্ডসাম ছেলে দাঁড়িয়ে আছে। এখন কিভাবে বুঝবো যে আপনি কাকে বলছেন? আমার সাথে পার্ট মারছেন? শুনুন, ওইসব পার্ট আমার সাথে যায় না। একটু ভাব নিয়ে, আপনি দেখতে কি এমন সুন্দরী হলেন যে আপনার সাথে পার্ট মারবো? কি আমি সুন্দর না? আর বাই দ্য ওয়ে, ভাইটু আমার বয়ফ্রেন্ড আছে, সো আমার পেছনে ঘুরেও লাভ নেই। মেয়েটার মনে হয় ক্যারেক্টারের সমস্যা। অপরিচিত কোনো ছেলের সাথে এইভাবে কেউ কথা বলে, মনে হয় কানের নিচে একটা বসিয়ে দিই। আমার খাইয়া কোনো কাম নাই, আপনার পিছন পিছন ঘুরবো। তাই বুঝি? ও, যে জন্য আপনাকে ডাক দিলাম। মনে হয় আপনি এই কলেজে নতুন ভর্তি হয়েছেন। ও, আমি আজকে এই কলেজে ভর্তি হলাম। আপনাকে যখন ক্লাসে দেখলাম আপনি অনেক নিরিবিলি রয়েছেন, তাই মনে করলাম আপনি নতুন। ও তাহলে তো আমার ক্লাসমেট, তাই না? আর আমরা তো ক্লাসমেট, তাই না? আপনি বললেই কেমন যেন লাগে, তাই তুমি করে বললে ভালো হতো। এটা ঠিক বলেছো, আমারও কেমন যেন লাগে, বুড়ো বুড়ো লাগে। কথা তো অনেক বললাম, আমরা কি ফ্রেন্ড হতে পারি? কেন নয়, আর আমরা তো ক্লাসমেট, তাই অনেকটা সুবিধাও হবে। মনে মনে মেয়েটাকে যা ভাবছিলাম, মেয়েটা তো ভালোই। আমি ফারজানা আক্তার প্রিয়া, সবাই আমায় প্রিয়া বলে ডাকে, বলে হাত বাড়িয়ে দিলাম। আমি ফয়সাল বলে যখন হাত বাড়িয়ে হ্যান্ডশেক করব, আকস্মিকভাবে হঠাৎ এসে আমার দুইটা গালে লাল করে ফেললো। এটা কিন্তু ঠিক করলেন না। আমাকে মারলেন কেন? আমি কি অন্যায় করেছি? তুই কি করেছ তুই জানোস না? মেয়ে দেখলি লুচ্চামি শুরু করে দিস, তাই না? তোর লুচ্চামি আমি শেষ করে দিব। আপু আসলে কথা বলতে দিল না। চুপ বেয়াদব, তোকে অন্য সব ছেলেদের থেকে আলাদা মনে করেছিলাম, আর তুই তোর ক্যারেক্টারটা নিজেই দেখা দিলি। আপু এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে, এতক্ষণ প্রিয়া দাঁড়িয়ে আমাদের আচরণ দেখতেছিল। আসলে আপু, আপনি ভুল ভাবছেন। ওই মেয়ে, তুই চুপ কর, ওকে দেখে তোরে দেখতাছি। এই তোর লজ্জা লাগে না? তোরে এত সব করলাম, তারপরও দাঁড়িয়ে রয়েছস? ও, আমি তো ভুলেই গেছিলাম, তোদের মতো থার্ড ক্যারেক্টার ছেলেদের তো লজ্জা নাই। তোরা তো সময় পাইলে লুচ্চামি করস, জানি না কত মেয়েদের সর্বনাশ করছস। আপু মুখ সামলিয়ে কথা বলেন, যা খুশি তাই বললে কিন্তু এইখানে খারাপ কিছু একটা হয়ে যাবে। কি আমার উপর কথা বলস? তোর সাহস তো কম না? আমি একটা থাপ্পড় দিয়ে বলি, বেয়াদব মেয়ে, বড় হইছস বলে আর কিছু বললাম না। আমি ক্যারেক্টারলেস না লুচ্চা হয় তাতে আপনার কি, বলে হন করে চলে আসলাম। আমি এখানে দাঁড়িয়ে রয়েছি আর ভাবছি, ও আমাকে কলেজের ভিতর মারতে পারলো, আরো বলেছে তা তো সত্যি, আমারও তো ও কিছু হয় না, তাহলে ওর উপর এত জোর খাটালাম কেন? আপু, উফ, কিছু বলবা? সরি আপু, দোষ আমারই। কেননা ফয়সাল এইখানে একা দাঁড়িয়েছিল, তাই ওর সাথে পরিচয় হতে নিজেই এসেছিলাম। আমার কারণেই আপনাদের মাঝে ঝগড়া হলো, আমাকে মাফ করে দেন। তুমি মাপ চাবা কেন? ভুল তো আমারই। তোমাদের মাঝে কি কথা হয়েছে তা না শুনে অনেক কথা বলে দিয়েছি, কিছু মনে করো না।
আপু কিছু মনে করবো কেন? আপনি বড়, তাই শাসন করতেই পারেন। আর আপু কাউকে কিছু বলার আগে একটু ভেবে দেখবেন সে দোষ করেছে কিনা। আপু অনেক কথা বলে ফেলেছি, আমি এখন যাই। আমি কি করলাম? সামান্য একটু ভুলের কারণে ওকে মারলাম? আসলেই তো কিছু না জেনে শুনে ওকে খারাপ কথা বলা আর মারা আমার ঠিক হয় নাই। বাসায় গিয়ে ওর কাছে ক্ষমা চাইতে হবে। অন্যদিকে বাসায় গিয়ে কলিং বেল বাজাচ্ছি, আম্মু দরজা খুলে দিল। কি রে, তোর কি হয়েছে? তোরে এমন দেখাচ্ছে কেন? এমনি ভালো লাগতেছে না, তুমি যাও তো, পরে কথা হবে। তুই ফ্রেশ হয়ে আয়, তোরে খাবার দিচ্ছি। আমি খাবো না, তুমি খাও। এই বলে রুমে গিয়ে দরজাটা আটকে দিলাম। খাটের উপর বসে ভাবতেছি আমার সাথে এইসব কি হচ্ছে। কিছু না করে অনেক কথা শুনতে হলো, আর ওই মায়ার সমস্যা কি আমার পিছনে লেগে রয়েছে। আমি কি করি না করি সে বলার কে? এরপরে এই মেয়েকে দেখলে 10 হাত দূরে থাকবো, আশেপাশে থাকা যাবে না। আর কথাই বলবো না, বাজে একটা মেয়ে। যাই হোক, এর মাঝে আম্মু অনেকবার ডেকে গেছে, কিন্তু দরজা খুলি নাই। সন্ধ্যা হয়ে গেছে। রুম থেকে বের হয়ে সোজা ছাদে গেলাম। ভাবলাম ছাদে গেলে মনে হয় রাগটা কমবে, তাই ছাদে গিয়ে তারা দেখতেছি। হঠাৎ একটা হাঁটার শব্দ পেলাম, পিছনে তাকিয়ে দেখি তামান্না আসতেছে। আমি তাকে দেখে ছাদ থেকে নামার জন্য হাঁটা দিলাম। ফয়সাল, তোর সাথে আমার কিছু কথা বলার আছে। আপনার সাথে আমার কোনো কথা নাই, এই বলে আমি হাঁটা দিলাম। প্লিজ ফয়সাল, আমার কথাটা শোন। আচ্ছা কি বলবেন তাড়াতাড়ি বলেন, আমার কাজ আছে। সেই সময় আমার মাথা ঠিক ছিল না, তাই তোকে উল্টোপাল্টা কথা বলে ফেলেছি। তুই আমাকে মাফ করে দিস প্লিজ। আপনি কি করতেছেন? লুচ্চা ছেলেদের কাছে কেউ মাপ চাই নাকি? তোর হাত ধরি, প্লিজ আমাকে মাফ করে দে। একটা থাপ্পড় দিয়ে। আপনার লজ্জা করে না? থার্ড ক্লাস লুচ্চা ক্যারেক্টারলেস ছেলের হাত ধরেন বলে ছাদ থেকে নেমে পড়লাম। রুমে এসে ভাবতে লাগলাম, এটা একটু মনে হয় আমি বেশিই করে ফেললাম। সে তো আমার কাছে ক্ষমা চাইছে, মাপ করলেই তো পারতাম। আবার মারছি, আমি কি ঠিক করছি? আমার উপর অধিকার খাটায় কেন? সে কি আমার কিছু হয়? আমি অন্য কারোর সাথে কথা বললে তার কেন গায়ে বাজে? আমার উপর এত অধিকার খাটায় কেন? তাহলে কি সে আমায় পছন্দ করে না? না 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 না, এটা কোনোদিন সম্ভব না। সে আমার অনেক বড়, আর সবচেয়ে বড় কথা সে বাসার মালিকের মেয়ে। দেখ আমি এইসব কি ভাবি, এটা কোনোদিন সম্ভব হবে না। তার চাইতে আমি তাকে এড়িয়ে চলবো, সেটাই ভালো। কেননা এড়িয়ে চললে তার সাথে ঝগড়া বাঁধবে না, তাই ভালো। কাল থেকে সে তার মতো আর আমি আমার মতো। তার সাথে দেখা হলেও কথা বলবো না। অন্যদিকে ও আমাকে মারতে পারলো সামান্য একটা ভুল বোঝার কারণে? না, ও ঠিকই করেছে। আমার সাথে অন্য কোনো ছেলে হলেও ওর চাইতেও বেশি করতো। মনে হয় আমার উপর অনেক রাগ হয়েছে। রাগ থাকবেই না কেন? আমি যে একে উল্টো পাল্টা অনেক কথাই বলেছি। ও কি আমাকে বোঝে না যে আমি ওর ওপর এত অধিকার খাটাই কেন? ও যদি আমাকে ক্ষমা না করে তাহলে নিজেকে আমি ক্ষমা করতে পারবো না। সকালবেলা আম্মুর ডাকে ঘুম ভাঙলো। ফয়সাল বাবা, তাড়াতাড়ি উঠ, কলেজে যাবি না? আর একটু ঘুমায় আম্মু। তাড়াতাড়ি উঠ, 8:30 বেজে গেছে। কি 8:30? বিছানা থেকে উঠে জলদি ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। যে দেখি তামান্না একটা রিক্সা নিয়ে আগেই দাঁড়িয়ে আছে। কি রে, দাঁড়িয়ে রয়েছিস কেন? রিক্সায় ওঠ, যাবি না? কোনো কথা না বলে অন্য আরেকটি রিক্সা নিয়ে সোজা কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। তামান্না মনে হয় এটা আশা করে নাই, ভাবছিল সকালে মনে হয় সব ঠিক হয়ে যাবে, তাই আগে থেকে আমার জন্য দাঁড়িয়েছিল। কলেজে পৌঁছিয়ে দেখি প্রিয়া কলেজ গেটে কারোর জন্য অপেক্ষা করছে। রিক্সা থেকে নেমে, কিরে তুই কি তোর বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছিস নি? আরে ফাইজলামি বন্ধ কর দি। আমি আবার কই ফাইজলামি করছি? তুই এইভাবে দাঁড়ায় রইছিস তাই মনে করলাম। আরে আমি তো তোর জন্যই অপেক্ষা করতেছিলাম। আমার জন্য? হাসাইলি। আর সবচেয়ে বড় কথা, তোরে যদি তোর বয়ফ্রেন্ড দেখে তুই আমার জন্য অপেক্ষা করতেছস, তাহলে তোর বয়ফ্রেন্ড মাইন্ড করবে। পিছন থেকে, কি রে ফয়সাল, তোর জন্য দাঁড়িয়ে রইলাম আর তুই আমার সাথে আইলি না কেন? সেটা আমার বিষয়। আমি কার সাথে যাব না আপনাকে বলতে হবে নি। প্লিজ ফয়সাল, আর রাগ করে থাকিস না। আমাকে মাফ করে দে। দরকার পারলে আমি তোর পায়ে পড়ি, প্লিজ তবুও মাফ করে দে। এইসব কি করতেছেন? ছাড়েন, মানুষ দেখতেছে। দেখলে দেখুক গা, তুই মাফ না করলে আমি এখান থেকে উঠবো না। আপনি কি পাগলামি শুরু করে দিছেন? আর অনেক আগেই আমি আপনাকে মাফ করে দিছি বলার সাথে সাথে জড়িয়ে ধরলো। আপনি কি করতেছেন? দেখেন মানুষজন কিভাবে আমাদের দিকে তাকায় রয়েছে। লজ্জা পেয়ে সারিয়ে নিল। চল ভিতরে চল। আপনি যান, আমি প্রিয়ার সাথে কিছু জরুরি কথা বলতেছি। কথা বলার সাথে সাথে মুখের হাসিটা মলিন হয়ে গেল। আচ্ছা তাড়াতাড়ি আসিস। খিরে প্রিয়া, কি বলার জন্য এতক্ষণ দাঁড়িয়ে রইলি? বললে বল, না বললে ভিতরে চল। আসলে তোর কাছে আমি একটা মিথ্যা কথা বলেছিলাম। কি? তুই আবার কি মিথ্যা কথা বলছিলি? আসলে আমার কোনো বয়ফ্রেন্ড নাই। সেদিন তোর কাছে মিথ্যে বলেছিলাম। সেদিন তোকে দেখে ভালো ছেলে মনে হলো, তাই তোর সাথে নিজেই পরিচয় হতে আসি। আর তোকে পরীক্ষা করার জন্য তোকে বলেছিলাম যে আমার বয়ফ্রেন্ড আছে। জানোস তো, কোনো মেয়ের বয়ফ্রেন্ড আছে কেউ শুনলে সেই মেয়েকে কেউ নজর দেয় না আর প্রপোজও করে না। বাহ, তোর তলে তলে এত ভালো বুদ্ধি। তাই এখন আমারে সত্যি বললি কেন? আসলে তুতলাচ্ছিস কেন? কি বলবি বল, না হলে গেলাম চলে।
আসলে আমি তোকে ভালোবেসে ফেলেছি রে। সেই প্রথম দিনই তোরে ভালো লেগেছিল। সেই ভালো লাগা থেকে নিজের অজান্তে অনেক বেশি ভালোবেসে ফেলেছি রে। প্লিজ তুই আমারে ফিরিয়ে দিস না। দেখ দোস্ত, আমি তোরে আমার বন্ধু ছাড়া আর কিছু ভাবি না, আর তোরে ওই নজরে কোনো সময় দেখি নাই। প্লিজ আমাকে তুই মেনে নে। তুই এইসব কি শুরু করলি? চল ভেতরে চল, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে চল, আর প্লিজ এই বিষয়ে একটু ভেবে দেখিস। ওকে দেখপানে, ওর প্যারা থেকে বাঁচার জন্য। আহারে ভাগ্য আমার খারাপ রে, আইলাম ঠিক সময়ে, কিন্তু বসতে হবে সেই লাস্ট বেঞ্চে। ক্লাসে ঢোকার পর দেখলাম সব বেঞ্চ ভরা, শুধু লাস্ট বেঞ্চে খালি আছে। কি আর করা, বসে পড়লাম। আমার তো কোনো ফ্রেন্ড নাই, তাই বই বের করে পড়া পড়তেছিলাম। হঠাৎ শুনতে পেলাম, এই যে ভাই, আমার একটু বসতে দেবেন? কোনো বেঞ্চে ফাঁকা নেই, শুধু এটা ছাড়া। ও সরি বসুন, আমার বয়সের একটা ছেলে। ধন্যবাদ। আমরা কি ফ্রেন্ড হতে পারি? অবশ্যই, কেন নয়। আমি আমিনুর, আর আপনি? আমার যখন ফ্রেন্ড, তাহলে শুধু তুই তো কারি করে বললে খুশি হব। আর আমি ফয়সাল। এইভাবে পরিচয় হয়ে গেল। কথা বলার মাঝে প্রিয়ার দিকে একবার তাকিয়ে দেখি, আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। পলক পড়ার কোনো নামই নাই। আমার চোখের ওর চোখ যখন পড়লো, তখন ওর সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ফেলেছে। প্রফেসর ক্লাস নিতে চলে আইছে, তাই ক্লাসের ভেতর মন দিলাম। ক্লাসটা ভালোই ছিল। ক্লাস শেষে, কিরে তুই এখানে আর কতক্ষণ বসে থাকবি? পরবর্তী ক্লাস হতে এখন অনেক সময়, চল একটু মাঠে গিয়ে বসি। ওকে চল। মাঠে চলে এসে ওর সাথে অনেক মজা করলাম। আসলে আমিনুর ছেলেটা অনেক রসিক। কিরে, ক্লাসের সময় তো হয়ে গেল, চল ক্লাসে যাই। ক্লাস শেষ হয়ে গেল। কিরে বাসায় যাবি না? চল বাসায় যাই। দোষ, আমার না একজনকে নিয়ে বাসায় যেতে হবে রে। তার সাথেই না গেলে যে কি করবে আমার সাথে আমি নিজেও জানি না। কিরে মামা, কোনো মেয়ের সাথে কি চক্কর চলতেছে নি? তাহলে কিন্তু ট্রিট দিতে হবে। তুই কি যে বলিস। ওকে যাই তাহলে, বাই। আমিনুর চলে গেল, ওর সাথে ভালোই বন্ধুত্ব শুরু হয়েছে। আপুও চলে আইছে। কি রে, কার জন্য অপেক্ষা করতে চস? কার জন্য না আপু, ভাবলাম তোমার সাথে গল্প করতে করতে বাসায় গেলে কোনো বোর ফিল লাগবে না, তাই। ঠিক করেছিস। আমারও না একা যেতে ভালো লাগে না রে, তাই প্রতিদিন আমাকে সঙ্গে করে বাসায় নিয়ে যাবে। ওকে নিয়ে যাব। এখন চলো দি, রিক্সায় করে যাচ্ছি। মামা থামান থামান। তোমার আবার কি হলো, এখানে নামলে কেন? বেশি কথা না বলে চল আমার সাথে। আপু সঙ্গে সঙ্গে যাচ্ছি। আপু তুমি ফুচকার দোকানে এলে কেন? আমি ফুচকা খাবো, প্লিজ কিনে দে না। ওকে, কিন্তু ফুচকা শেষ হওয়ার পর সোজা বাসায় যাবে, ঠিক আছে? মামা 1 প্লেট ফুচকা দেন তো। কি রে, তুই খাবি না? আসলে এই ফুচকা টুচকা আমার ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, তোর খেতে হবে না, আমি খাবো, আর তুই সেটা দেখ তাহলে। কি সুন্দর বাচ্চাদের মতো মুখের ভেতর সবার করতেছে। মনে হয় এখনই ওই রসালো ঠোঁট দুইটা আমার দখলে নিয়ে আসি। কি রে, হাঁ করে তাকিয়ে কি দেখছস? তোমারে এই রে, কি বলে ফেললাম রে। হয়েছে, আর তাকিয়ে থাকা লাগবে না, চল, আমার খাওয়া শেষ। বিল দিয়ে সোজা বাসায় চলে গেলাম। আপু উপরে উঠে চলে গেছে। রুমের বেল বাজিয়ে আমি শখ খেলাম। শখ খাওয়ারও কথা, কেননা আমার জান পাখি ময়না কিট্টু আপুটা আজ বাসায় আসছে। তিশা, তার সঙ্গে বড় ভাইও আইছে। এতদিন বড় ভাই ব্যবসার কাজে বাহিরে ছিল, আর ভাবি তার বাবার বাড়ি, কেননা ভাবি প্রেগনেন্ট। আর আমার পরিবারের সবচেয়ে আমায় ভালোবাসে সে হচ্ছে আমার ভাবি। ভাইয়া কেমন আছো? আমাকে তো তুমি ভুলেই গেছো, আমার একটা খবরও নাও নাই তুমি। আরে আমার লক্ষ্মী বোন, আমি কি তোকে ভুলতে পারি বল? তাও ঠিক, তাহলে আমার চকলেট দাও। ওকে ভিতরে চল, দিতাছি। ওকে চলো। ও একটু চকলেট পাগলি, কালোর জন্য আমি আগে চকলেট কিনে রেখে দিছিলাম। এই নে তোর চকলেট, এবার খুশি তো? আমার লক্ষ্মী ভাইয়া। বলে চলে গেল। ফ্রেশ হয়ে খেতে গেলাম, খেয়ে একটু পরে ঘুমিয়ে গেলাম। সকালবেলা, ভাইয়া ও ভাইয়া উঠো, কলেজে যাবা না? তুমি এখনই উঠবা, না হলে তোমার গায়ে পানি দিয়ে দিব। না লক্ষ্মী বোন, এই তো উঠতেছি। এক লাফ দিয়ে উঠে পড়লাম। না উঠলে সত্যি সত্যি পানি দিত। ওরে হারে হারে আমি চিনি। ফ্রেশ হয়ে কিছু খেয়ে কলেজের দিকে রওনা হব। ভাইয়া আসার সময় চকলেট নিয়ে আসো। তার বলতে হয় মহারানী। বেরিয়ে গেলাম। রাস্তার কাছে গিয়ে দেখি আপু আগে থেকে রিক্সা নিয়ে দাঁড়ায় রয়েছে। তোর জন্য কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি, আর তোর কোনো খবর নাই। আমি কি জানতাম নি তুমি আমার জন্য দাঁড়ায় থাকবা, জানলে আগেই আসতাম। বুঝলাম, এখন তো তাড়াতাড়ি উঠবি। উঠে আপুর সাথে অনেক কথা বলতে বলতে কলেজে চলে আইলাম। রিক্সা ভাড়া দিয়ে ভেতরে যাব, যে দেখি প্রিয়া আজকেও দাঁড়ায় রয়েছে আমাকে দেখে। ফয়সাল, ও ফয়সাল, এদিকে আয় তো। আপু তুমি ভিতরে যাও, আমি আসছি। না আমি যাব, দেখি কি বলে। ওকে চলো, তাহলে কি বলবি বল। কালকের কথা কি ভেবে দেখলি? কিসের কি কথা? আসলে আপু, আমি ওকে ভালোবাসি, তুমি একটু বুঝিয়ে বলো না। আপু শোনার পর কান্না করে দিল। এক দৌড়ে চলে গেল। আপু শোনো না শুনে চলে গেল। আমি তার পেছনে পেছনে দৌড় দিব, আর আমার হাত প্রিয়া ধরে ফেলছে। জবাব না দিয়ে যাও কই? দুটি থাপ্পড় দিয়ে বললাম, তোকে কাল বলেছিলাম না আমি তোকে ভালোবাসি না, আমি তামান্নাকে ভালোবাসি। আজ তোর কারণেও আমাকে ভুল বুঝলো। তামান্নাকে খুঁজতে খুঁজতে কোনো জায়গায় পাইলাম না। এখন কলেজের ছাদই বাকি, তাই ছাদে যেয়ে দেখি আপু এক কোনায় বসে কান্না করতেছে। আপু তুমি কান্না করতেছো কেন? তোকে কি বলতে হবে, আমি কান্না করি কেন? যা তুই তোর লাভারের কাছে,
এখানে কি তোর? আসলে আপু আমি ওকে ভালোবাসি না, ও আমার শুধু বন্ধু আর কিছু না। সত্যি তো? 100% সত্যি। তুমি ওভাবে কান্না করে চলে আইছো কেন? তুই কি বোঝোস না আমি তোকে ভালোবাসি? তোকে অন্য মেয়ের পাশে দেখলে আমি তোরে রাগ করি। আপু আমি তোমাকে অনেক ভালোবাসি। ইস, ঢং দেখে আর বাঁচি না। একবার প্রপোজও করলো না, আবার বলে ভালোবাসি। আমি তো জানি না কিভাবে প্রপোজ করে, এর আগে তো কোনোদিন করি নাই। অত কিছু বুঝি না, তুমি যেমনে পারো প্রপোজ করো, না হলে এক্ষুনি এখান থেকে চলে যাব। আচ্ছা ট্রাই করে দেখি তাহলে। তামান্না হবে আমার পথ চলার সাথী, দেবে কি তোমার সাথে সারা জীবন থাকার অনুমতি? নীলিমা আমি তোমাকে ভালোবাসি, দেবে কি সুযোগ? নীলিমা চোখগুলো বড় হয়ে ঝলঝল করেছিল, মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দিল। আমি দাঁড়ালাম, আমার দাঁড়াতেই তামান্না আমাকে জোরে জড়িয়ে ধরলো, আমি তাকে জড়িয়ে ধরলাম। এতদিন কেন বলস নাই? আগে কি এত কিছু জানতাম? জানলে তো কবেই বলে দিতাম। চল একটু ঘুরে আসি। ওকে চলো। দুজন মিলে অনেক ফ্রি হয়ে গেলাম। আমাদের প্রেম চলতে চলতে আমাদের প্রেম কাহিনী 3 মাস হয়ে গেছে। ও সব সময় যা চাইতো তাই দিতাম, ওর অনেক আবদার পূরণ করতাম। আবদারগুলো অনেক কঠিন ছিল, যেমন রিক্সায় করে ঘুরে বেড়ানো, ফুচকা খাওয়া ইত্যাদি। একদিন আমি আর তামান্না সন্ধ্যার সময় ছাদে গিয়ে কথা বলতেছিলাম। হঠাৎ বললাম, তামান্না আমার না একটা মিষ্টি খেতে মনে চাইছে। তুমি একটু বসো, আমি ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে আসি। আমি ওই মিষ্টি চাচ্ছি না, আমি তোমার ওই গোলাপি মিষ্টি চাইছি বোকা। শখ কত, কখনোই দিব না। তাহলে থাকো তুমি, আমি গেলাম। বাবুজি দেখি রাগ করেছে, যার মিষ্টি খেতে মন চায় সে জোর করে খেতে পারে, কেউ কি মানা করেছে নি? অমনি কাছে গিয়ে 4 ছোট এক করে দিলাম। হঠাৎ করে কারো হাত আমার পিঠের উপর পড়লো, সঙ্গে সঙ্গে তামান্নাকে ছেড়ে দিলাম। পেছনে ফিরে তাকিয়ে দেখি তামান্নার আব্বু। আমি তো ওইখানেই শেষ, হাঁটু কাঁপা শুরু করে দিছি আমার। সঙ্গে সঙ্গে আমার গালে কয়েকটা থাপ্পড় বসলো। বকাটে ছেলে, তুই আমার মেয়েকে এই সব করস? তোর লজ্জা করে না? আজই তোদের বাড়ি ছাড়া করবো, দাঁড়া। আঙ্কেল ভুল হয়ে গেছে, মাফ করে দেন, অনেকবার বললাম কান্না করে। তোর সাহস হলো কিভাবে আমার মেয়েকে? সিসি, আমি কি দেখলাম? আমার মান সম্মান শেষ। আঙ্কেল আমি ছোট মানুষ, আমাকে মাফ করে দেন। হ্যাঁ, তোরে মাফ করতে পারি যদি আর কোনোদিন আমার মেয়ের সামনে না আসিস। আঙ্কেল আমি তামান্নাকে ভালোবাসি, প্লিজ আমাদের মেনে নেন। জোরে একটা থাপ্পড় দিয়ে আমাকে দিয়ে ব্লেন্স হারিয়ে পড়ে গেল। তুই আমার আব্বুকে ফেলে দিলি? তোর এত বড় সাহস! তোকে আমি ভালোবাসি বলে তুই আমার আব্বুকে ফেলে দিলি? তোকে যেন আমি আমার সামনে না দেখি। আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, দূর হ আমার চোখের সামনে থেকে। তুমি কিন্তু আমাকে ভুল বুঝলা। তোকে যেতে বলছি না লম্পট। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে এলাম রুমে। রাত ভরে চোখের পানি দিয়ে বালিশ ভেজালাম। সকালবেলা আম্মুর একটা জরুরি কাজ পড়ে গেল, তাই আমাকে জোর করে মার্কেটে পাঠালো। যেতে মন না চাইলেও যেতে হলো। আমিনুরকে সঙ্গে নিয়ে আমরা মার্কেটে যাচ্ছিলাম। হঠাৎ দেখতে পেলাম রাস্তার ওই পাশে কিছু মানুষের ভিড়। আমিও গেলাম। তারপর যা দেখলাম তা দেখে আমি একদমই স্তব্ধ হয়ে গেলাম। এখানে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, একটি লোকের অনেক ক্ষতি হয়েছে। মনে হয় লোকটিকে কিছুক্ষণের মধ্যে হসপিটালে না নিলে বাঁচবে না, কিন্তু কেউ লোকটিকে নিচ্ছে না। সবাই ছবি তুলতেছে, ভিডিও করতেছে। এটা হয়তো গল্প, কিন্তু বাস্তবে এরকম অনেক উদাহরণ আছে। আমি লোকটির কাছে গেলাম। এইটা তো তামান্নার বাবা, মানে আঙ্কেল। উনি আমাকে বললেন, বাবা আমাকে বাঁচাও, আমি মারা গেলে আমার পরিবারের সবাই অসহায় হয়ে যাবে। তারপর তিনি আর কিছু বলতে পারেনি। আমি আর আমিনুর তাকে নিয়ে সোজা হসপিটালে চলে গেলাম। তারপর ডাক্তার দেখালাম। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে আসলো। ডাক্তার, পেশেন্টের কি খবর? দেখেন, এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না, রোগীর অবস্থা অনেক সিরিয়াস। জলদি অপারেশন আর 2 ব্যাগ রক্ত না হলে রোগীকে বাঁচানো যাবে না। আপনি রোগীর কি হন? যাই হই না কেন, আপনি এখন বলেন রক্তের গ্রুপ কি আর অপারেশন করতে কত টাকা লাগবে? রক্তের গ্রুপ বি পজিটিভ, আর অপারেশন করতে লাগবে আপাতত 4 লক্ষ। অনেক কষ্টে 1 ব্যাগ রক্ত জোগাড় করলাম, আর আমি 1 ব্যাগ দিলাম। এবার টাকা পাই কই? টাকাগুলো আমাকে জোগাড় করতে হবে। তামান্নার পরিবারের এত জলদি টাকা দিতে পারবে না, তাই আমি সোজা বাসায় চলে আসলাম আর আব্বুর রুমে চলে গেলাম। আব্বু এই সময় অফিসে থাকে, আম্মু রান্না করে। আমি গিয়ে আব্বুর বালিশের নিচ থেকে আলমারির চাবিটা নিলাম, সেখান থেকে 5 লক্ষ টাকা নিলাম। আর এত কিছু চিন্তা করার সময় নাই। আমি তারপর হসপিটালে চলে গেলাম। 4 লক্ষ টাকা অপারেশনের জন্য আর 1 লক্ষ টাকা অন্য খরচ যত দিন হসপিটালে থাকে। তারপর ওনার অপারেশন শুরু হলো। আমিনুর ওনার মোবাইলটি নিয়ে ওনার বাড়িতে ফোন দিল। দেখলাম প্রথমে তামান্নার নাম্বারটি। এত কিছু চিন্তা না করে ফোন দিতে বললাম, রিসিভ হলো। হ্যালো আব্বু। আমি আপনার আব্বু না, উনি অ্যাক্সিডেন্ট হয়েছেন, তাড়াতাড়ি হসপিটালে আসেন। আমিনুরকে বসিয়ে কিছু ওষুধ আনতে নিচে গেলাম। যখন আমি ওষুধ আনতে নিচে গেলাম তখন দেখলাম তামান্না উপরে যাচ্ছে কান্না করতে করতে। ওষুধ কিনে নিয়ে উপরে চলে গেলাম। উপরে গিয়ে যা দেখলাম তা দেখে আমি একেবারে অবাক হয়ে গেলাম। কার জন্য এত কিছু করলাম? আমি উপরে গেলাম, সেখানে গিয়ে যা দেখলাম তা দেখে আমার উপর আকাশ ভেঙে পড়লো। আমি দেখলাম তামান্না অন্য একটি ছেলের কাঁধে মাথা রেখে কাঁদছে। ব্যাপারটা বুঝতে পারলাম না, আপনারাও মনে হয় বুঝতে পারেন, তাইলে বুঝিয়ে দেই। এর আগে শরীফুল, অপরিচিত ছেলের নাম, তামান্নাকে 3 বার প্রপোজ করেছে, রাজি হয় নাই।
আর এখন যা দেখলাম সেটা কেমনে সম্ভব সেটাও বুঝিয়ে বলি। তামান্না তখন উপরে গেল, গিয়ে সোজা ডাক্তারের রুমে যায়। ডাক্তার, আমার বাবা কোথায়? টেনশন করবেন না, আপনার বাবার অপারেশন হচ্ছে। আর বাইরে যে লোকটি দাঁড়িয়ে আছে উনি আপনার বাবাকে হসপিটালে এনেছেন এবং রক্ত সহ অপারেশনেরও সব খরচের টাকা উনিই দিয়েছেন। ডাক্তার মনে করেছিল আমি বাইরে দাঁড়িয়ে আছি, আকস্মিকভাবে শরীফুল ওইখানে চলে আইছে। তারপর তামান্না আর শরীফুলের কথা হয়, বাকিটা জানি না। আমি আর আমিনুর আসার সাথে শরীফুল তামান্নাকে আমাদের সাথে পরিচয় করানোর জন্য আমাদের দিকে আসে। তামান্না, এই হচ্ছে আমিনুল, আর পাশে যে দাঁড়িয়ে আছে সে তোমার বাবাকে। এবার তামান্না শরীফুলকে আর কথা বলতে না দিয়ে সে বলা শুরু করলো। বুঝতে পারছি সে আমার বাবাকে অ্যাক্সিডেন্ট করেছে, আর কেন করেছে সেটাও ভালো করে বুঝতে পেরেছি। ওই দিন আমার বাবা তাকে থাপ্পড় আর বখাটে বলায় তুই আমার বাবাকে অ্যাক্সিডেন্ট করিয়েছিস। জুড়ে জুড়ে কথাগুলো বলছিল, আর পাশে অনেক মানুষ ছিল, সবাই শুনেছিল, আর কথাটি মুহূর্তের মাঝে ভাইরাল হয়ে গেল। কিন্তু কেউ আসল কথাটি শুনছিল না। এদিকে তামান্নার বাবার অপারেশন চলছিল, আমাকেও তামান্নার ভেতরে যেতে দিল না। আমি অনেকবার বলতে চেয়েছি, কিন্তু তামান্না এবং শরীফুল বুঝতে চাইলো না। শরীফুলও আমায় ভুল বুঝলো, ওর জন্য এত কিছু করলাম। আমি আর আমিনুর চলে আসলাম সেখান থেকে। আর এদিকে এই কথাটি অনেকভাবে ছড়িয়ে গেল আমাদের এলাকায়। যেহেতু আমার বাবা অনেক বড় অফিসে কাজ করে, তাই সবাই এক নামে চিনে, তাই কথাটা একটু বেশি ভাইরাল হলো। আমাদের দেশে এই একটা বাজে স্বভাব, ভালো কিছু ভাইরাল কম হয় আর খারাপ জিনিস ভাইরাল হয় বেশি। কিন্তু আমারটা তো খারাপ কোনো কিছু ছিল না, কিছুই বুঝতে পারলাম না। এদিকে কথাটি আমার বাবা ও ভাইয়ার কানেও গেল, আর এদিকে তামান্নার বাবার জ্ঞান ফিরছিল না। ডাক্তার বলছে 7-8 দিন লাগবে, উনি সুস্থ হয়ে কথা বলবে। কিন্তু উনি ছাড়া কেউ সত্যটা জানে না, এবং শরীফুলও না। তবুও সে আমার পাশে ছিল, এটাই আসল বন্ধুত্ব। আর এদিকে আমায় আর কেউ দেখতে পারছিল না, সবাই আমায় দেখলে নানান কিছু বলা শুরু করেছে। আমি কাউকে কিছু বলছি না, ভেতরটা একদম ভেঙে চুরে একাকার হয়ে গেল। কি করলাম আর কি হয়ে গেল। এই জন্যই তো কোনো এক মানুষ বলেছিল উপকারীকে বাঘে খায়। আমার ক্ষেত্রেও মনে হয় তাই। ভালো করতে চাইলাম, আর কি হলো। তারপর সারাদিন বাড়িতে যাইনি, রাত 9টার দিকে গেলাম। সারাদিন কিছু খাইনি। রাতে বাড়িতে গিয়ে তিশাকে বললাম ভাত দিতে, পেটে অনেক ক্ষুধা। তিশা ভাত দিল। আমি যেই মাত্র ভাত মুখে দেব ঠিক তখনই কেউ আমার মুখের ভাত কেড়ে নিয়ে ফেলে দিল। আমি মনে করেছিলাম আব্বু, কিন্তু ঘটনাটি তার উল্টো। আব্বুও না, কাজটি করেছিল আম্মু। আমি একদম অবাক হয়ে গেলাম, আম্মু এই কাজটা করতে পারলো। ঠিক তখন আব্বু আর ভাইয়া এসে বলল, এই বাড়ির ভাত দেওয়া তোর জন্য বন্ধ, আজ থেকে এই বাড়িতে থাকা তোর জন্য বন্ধ। কেন? তুই জানিস না কেন? তুই এতটা নিচু আমি আগে জানতাম না। একটা মেয়ের জন্য মেয়েটার বাবাকে গাড়ি চাপা দিয়েছিস। তুই আমার সন্তান, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। দেখো আম্মু, তোমাদের কোথাও ভুল হচ্ছে। খবরদার, তোর ওই পাপি মুখে আর মা ডাকবি না। এবার বল, আমার আলমারি থেকে 5 লক্ষ টাকা কে নিয়েছে? আমি কিন্তু কিছু বলার আগেই ভাইয়া আর আব্বু এসে আমাকে 4-5টা চড় দিল, আর বলছিল তুই একটা চোর, তোর মতো কোনো চোরের এই বাড়িতে জায়গা হবে না, তুই অনেক পাপ করছিস। আর না, আমাকে এমন ভাবে ভাইয়া আর বাবা চড় মেরেছিল, আর মা পাশে দাঁড়িয়েছিল, কিছু বলছে না। মনে হচ্ছে না আমি তার সন্তান। আব্বু আর ভাইয়া মারছে, এতটা কষ্ট লাগছে যতটা না কষ্ট লাগছে ওই মুখগুলো দেখে, যে মুখগুলো একসময় আমায় কত আদর করতো, আর আজ তারাই আমাকে এভাবে মারছে, আর আমার মা পাশে দাঁড়িয়ে আছে। এর থেকে কষ্টের দৃশ্য পৃথিবীতে আর হয় না। শুধু একজন আমার জন্য কেঁদেছিল, সেটা হলো তিশা। আব্বু আর ভাইয়া আমাকে নয়, যেন তিশাকে মারছিল। কিন্তু একটা সময় তিশার সাথে ঝগড়া লেগে থাকতাম, একজন আরেকজনকে দুটি চোখে দেখতে পারতাম না। ভাই বোনের ঝগড়া তো বুঝতেই পারছেন, কিন্তু সেই তিশা আমার জন্য কাঁদছে, আর একটা মানুষের চোখে কোনো পানি নাই। তারপর আব্বু, ভাইয়া ও আম্মু চলে গেল। যাওয়ার আগে বলেছিল কাল সকালে যেন আর আমাকে না দেখে। সবাই যাওয়ার পর তিশা আমার কাছে আসলো। জীবনে কোনোদিনও দেখি নাই আপন বাবা ভাই এভাবে নিজের ছেলে ও ছোট ভাইকে মারতে। ছেলে না হয় একটা ভুল করেই ফেলেছে, এজন্য এভাবে কেউ মারে? তিশা কান্না করছিল আর কথাগুলো বলছিল। আসলে আল্লাহ তাআলা সবার কপালে বোন নামক হীরের টুকরোটি দেয় না, যাদের আছে তারাই ভাগ্যবান। তারপর তিশা নিজের রুমে চলে গেল। রুমে যাওয়ার আগে আমাকে বলেছিল, ভাইয়া তুই কি কাল চলে যাবি? চলেই যা, এই নিষ্ঠুর বাড়িতে থাকার চেয়ে যাওয়াই অনেক ভালো। এই বলে তিশা চলে গেল। আমি শুধু ভাবছি এত বড় ভুল মানুষ বোঝে কিভাবে। যাক, এই উসিলায় সবাইকে চিনা গেল। আমিনুরকে একটা ফোন দিলাম, তারপর আজকের আর কালকের সব কাহিনী খুলে বললাম। তারপর আমিনুর আমাকে ভোর 4টার দিকে তার বাড়িতে সবকিছু নিয়ে যেতে বলল, ওখানে থাকার জন্য না, শেষবারের মতো দেখা করতে। তারপর ডায়েরিটা লিখতে বসলাম, আজকের সব কথা লিখলাম। তারপর ব্যাগপত্র গুছিয়ে নিলাম। পেটে অসম্ভব খিদা, কি করব, নিজের রুমেও কোনো খাবার নাই। আজকে যদি ভাবি বাড়িতে থাকতো তাহলে হয়তো আমার সাথে এমনটা হতো না।
ভাবি আমাকে তার ছোট ভাইয়ের মতো দেখতো, কেউ আমাকে বকা পর্যন্ত দিতে পারেনি। ভাবি সব সময় আমার পাশে থাকতো, আমার যত অন্যায় থাকুক না কেন। ভাবি তার বাবার বাড়িতে গিয়েছে কিছুদিন হলো, নিজের আম্মু যেখানে কিছু বলেনি সেখানে ভাবি তো অন্য কেউ। তারপর আম্মু, আব্বু আর ভাইয়ার উদ্দেশ্যে একটা চিঠি লিখলাম। চিঠির অবিকল অংশ ডায়েরিটাতেও লিখলাম। চিঠিটা হলো, প্রিয় আব্বু, আম্মু এবং ভাইয়া, আশা করি সবটা চিঠি পড়ে তারপর ছিঁড়ে ফেলবে। এটাই আমার চাওয়া তোমাদের কাছে। তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই। তোমরা আজকে যা করেছো সেটা না করলে আমি মানুষ চিনতে পারতাম না। আজকের ঘটনাটি ছিল মিথ্যে, তোমাদেরকে বোঝাতে পারিনি। আজকে আমি তামান্নার বাবাকে অ্যাক্সিডেন্ট করিনি, আমি তো ওনাকে বাঁচাতে নিয়ে গিয়েছিলাম হসপিটালে। কে যেন অ্যাক্সিডেন্ট করেছে, নিজের শরীর থেকে রক্ত দিয়ে ওনাকে বাঁচাতে চেয়েছি। আম্মু, তুমি তো একদিন বলেছিলে কেউ বিপদে পড়লে তাকে নিজের সর্বোচ্চ দিয়ে সাহায্য করতে। আমি তাই করেছি। তবে কি তোমাদের শিক্ষা মিথ্যা, নাকি আমার শোনায় ভুল ছিল? তারপর ওনাকে বাঁচাতে ঘর থেকে 5 লাখ টাকা নিয়েছি। আমি মানছি টাকাগুলো তোমাদের বলে নিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু সময়ের অভাবে পারিনি। আজকে আব্বু আর ভাইয়া মেরেছে, একটু কষ্ট লাগেনি যতটা না কষ্ট লেগেছে আম্মু তোমার ব্যবহারে। ভাতগুলো ছিল আমার রিজিকে। একজন মানুষ যত অন্যায় করুক, খাওয়ার সময় তাকে কেউ শাস্তি বা কিছু বলে না। পিছন ফিরে যখন তোমায় দেখেছিলাম আম্মু, তুমি এই কাজটি করেছিলে। ওইখানে আমার অর্ধেক পৃথিবী ডুবে গিয়েছিল। এই দৃশ্যটি দেখার আগে আল্লাহ আমায় মরণ দিল না কেন? এখন তো সারা জীবন তোমায় ঘৃণা করে বাঁচতে হবে। আমি ঘৃণা করব না, কিন্তু আমার আত্মাকে আমি শাসন করতে পারব। তুমি মা হয়ে পারলে সন্তানের মুখে খাবার কেড়ে নিতে, আর আমি তো অন্যায় করিনি, উপকার করেছিলাম। লোকের মুখে কথা শুনে নিজের ছেলের সাথে এমন করলে কোন পাপের কারণে আল্লাহ তোমার পেটে আমায় ঠাঁই দিয়েছে? তুমি কি সত্যি আমার মা, না অন্য কারো সন্তান আমি? প্রশ্নটা আজও আমায় বড্ড জ্বালাচ্ছে। আসলে মা কখনো পারে না নিজের সামনে কেউ তার সন্তানকে মারুক, এটা সহ্য করতে। তবে আজ মা, সেটা পরাজয় হলো তোমার কাছে। আরেকটি কথা, তোমরা আজকে আমায় সামান্য কয়েকটি টাকার জন্য চোর বললে। আমি তো স্বীকার করেছি টাকাটা আমি নিয়েছি। আর আমার থেকে কি ওই টাকাগুলো তোমাদের কাছে বেশি হলো? আব্বু, আল্লাহ তোমাকে অনেক টাকা পয়সা দিয়েছে, তুমি কি এসব মৃত্যুর পর সাথে করে নিয়ে যাবে? আমাদের জন্যই তো এসব করলে, তবে কেন সামান্য কিছু টাকার জন্য এমনটা করলে? এটা না করলেও পারতে। আল্লাহর কাছে প্রার্থনা করব যেন টাকাগুলোর ঋণ শোধ করে মৃত্যুবরণ করতে পারি। সময় একদিন আসবে যখন তোমাদের ভুলটা বুঝতে পারবে, তবে এই চোর ছেলেটাকে আর পাশে পাবে না। কেউ আর চুরি করবে না, এবারই নিরাপদে। টেনশন মুক্ত করে দিলাম তোমাদের। আর যাই হোক, আমি পাপী, আমার শাস্তি পেয়েছি। দয়া করে আমার ছোট বোনটার সাথে এমনটা করো না। আজকে যদি অন্য কোথাও যাওয়ার মতো জায়গা থাকতো তাহলে ওকে নিয়ে যেতাম ওই বাড়িতে, আমার ফুলের মতো পবিত্র বোনটাকে রেখে যেতাম না। আমি কোথায় যাব সেটাও জানি না, তবে আল্লাহর কাছে দোয়া করি আমার এই পাপী মুখ যেন আমি বেঁচে থাকতে তোমাদেরকে না দেখায়। চলে যাচ্ছি অজানার উদ্দেশ্যে, আমার খোঁজ কোনোদিন করো না। আমি জানি তোমরা তোমাদের ভুল বুঝতে পারবে, সেদিন আর আমি থাকবো না। আর আম্মু, আজকে যেমন আমার জন্য একটুও কাঁদোনি, আমার মৃত্যুর খবর পেলেও কাঁদবে না। এটা আমার শেষ ইচ্ছা। আল্লাহ হাফেজ। ইতি তোমাদের চোর ছেলে। আজকে থেকে এই ডায়েরিটাকে মুক্তি দিলাম। শেষ পাতাটি লিখতে চোখের পানি দিয়ে ভিজে গেল, সাক্ষী হয়ে থাকবে বলে। এবার বাস্তবে আসি। কথাগুলো শোনার পরে নদী আর কিছু বলতে পারছে না, তার চোখ ভিজে গেছে পানিতে। কান্না করতেছো কেন? এটা পরিস্থিতির শিকার। আমি ভাবতেই পারি নাই যে আপনার কথাগুলো না শুনে আপনার পরিবার এমন একটা ডিসিশন নিয়েছে। এরপর কি তামান্নার সাথে কথা হয়েছিল আপনার? না, ওর সাথে তো দূরের কথা, নিজের পরিবারের সাথেও কন্ট্যাক্ট হয়নি। আমিনুরের কাছে শুনছিলাম আমি চলে যাওয়ার পর বাবা তামান্নাদের বাসা ছেড়ে দিয়ে গ্রামের বাড়ি গোপালগঞ্জ চলে গেছে। তারপর আর তাদের খবর পাওয়া যায়নি। আপনি চলে যাওয়ার পর কি হলো? আমি ওই রাতে চিঠিটা ড্রয়িং রুমে রেখে চলে আসছিলাম বাড়ি থেকে বের হয়ে। তারপর আমি আমিনুর কাছে চলে আসলাম। বিকালের সময় আমিনুর ওর নানু বাড়ি চট্টগ্রামে গেছে চলে। আমি রাতে চট্টগ্রামের ট্রেনের টিকিট কেটে রেখেছিলাম। আমিনুর আমার একটা চাকরির সিভি দিল আর 15,000 টাকা দিল, আর বলল, চাকরির পাশাপাশি তুই পড়ালেখা করতে পারবি, শুধু একটা সমস্যা, তোকে বিদেশে চাকরি করতে হবে এবং ওইখানেই থাকতে হবে। এটা কোনো ব্যাপার না, আমি রাজি। তারপর আমিনুরকে প্রথম থেকে আমার সব কিছু খুলে বললাম। আমিনুর আগে কিছু জানতো না, তবুও আমার পাশে ছিল। তারপর রেদোয়ান একটা বাসার ঠিকানা দিল। রেদোয়ানের দেওয়া ঠিকানায় গেলাম। একজন লোকের সাথে পরিচয় হলো আর আমাকে ওখান থেকে যেতে বলল। লোকটি অনেক ভালো ছিল, আমার থেকে কয়েক বছরের বড়। তারপর আমি চাকরির ইন্টারভিউ দিতে যাই। পরের দিন সব ঠিকঠাক মতো দিলাম, কিন্তু তারা বলল পরে যোগাযোগ করবে। আমি বুঝতে পারলাম এখানে আর চাকরি হবে না, ঘুষ লাগবে। তারপর সব ভাগ্যের উপর ছেড়ে দিলাম। আমি চিন্তা করলাম চাকরির আশায় বসে থাকলে হবে না। তারপর সাইদ ভাইয়ের সাথে যোগাযোগ করলাম। ওই লোকটির নাম সাইদ। তারপর সাইদ ভাই যে কাজ করতো আমিও সেই কাজে করতাম।
কাজটা একটু কঠিন ছিল, তবুও করছিলাম। এদিকে চাকরির আশা ছেড়ে দিয়েছিলাম। 7 দিন হয়ে গেছে, কোনো খবর নাই। তারপর একদিন অপরিচিত নাম্বার থেকে ফোন আসলো, আমার চাকরিটা নাকি হয়েছে। আমি অনেক খুশি হলাম। এই বিপদের দিনে কেউ পাশে না থাকলেও যে সৃষ্টি করেছে তিনি ঠিকই পাশে আছে। তারপর আর কি, ওখান থেকে সোজা কানাডাতে কাজ শুরু করে দেয়। কোম্পানিটা ভালো, আস্তে আস্তে আমি উন্নত দিকে যাই। বাড়ির কথা মাঝে মাঝে মনে পড়তো, তবুও নিজেকে সামলে নিয়েছি। তামান্নার আর কোনো খবর নিয়েছিলেন? একদিন আমিনুরকে কল দিয়ে তামান্নার খোঁজ নিতে চাইছিলাম। তারপরে তুই আবার তার কথা কেমনে বলিস? ও তো শরীফুলকে নিয়ে ওর মতো ভালো আছে। মানে? তাইলে শোন, তুই চলে যাওয়ার 1 মাস পরে শরীফুল আর তামান্না আসে আমার কাছে। এই 1 মাস তামান্নার সাথে আমার কোনো যোগাযোগ হয়নি। আমি দুপুরে ঘুমিয়েছিলাম, তখন ওরা এসে আমাকে ডেকে তুলে। কিরে, কেমন আছিস? ভাই, আপনারা কি জন্য আমার কাছে আসছেন বলেন? আমি ঘুমাবো। ও আচ্ছা, এই নে 2টা কাঠ। আগামীকাল আমাদের বিয়ের বউ ভাত। বিয়ের সময় দাওয়াত দেই নাই, কেননা তোরা ঝামেলা করতে পারো সেই জন্য। তুই আর তোর বন্ধু আশিস, হাজার হলেও তোদের সাথে অনেক দিন চলেছি। ও দয়া দেখাতে আসছেন? আমি গরিব হতে পারি, তাই বলে কোনো বেইমানের বিয়ের বউভাতে আমি চাই না। আর এই কার্ড দুটি আপনার কাছে রেখে দেন, অন্য কাউকে দিলে কাজে দিবে। আমি তো যাবই না, আর ফয়সালও নেই। কেন, আমি আবার কি করলাম? তোদের জন্য আজকে আমার বন্ধু আমাদের ছেড়ে চলে গেছে, ওর পরিবারটা ভেঙে গেছে। ওর শাস্তিও পেয়েছে। রাখেন আপনার শাস্তি। উপকার করতে চাইলো এটা শাস্তি? ফয়সাল কি ওই দিন আপনার বাবাকে অ্যাক্সিডেন্ট করেছে নাকি? ও তো রাস্তায় পড়ে থাকতে দেখে হসপিটালে নিয়ে গিয়েছিল, নিজের শরীর থেকে রক্ত দিয়েছে, তারপর নিজের ঘর থেকে 5 লাখ টাকা দিয়েছে। কেন দিয়েছে জানেন? আপনাকে ভালোবাসা বলে। সে টাকার জন্য আজকে তাকে বাড়ি ছাড়তে হলো, পরিবারের কাছে চোর হলো, তাকে তার বাবা ভাই এজন্য অনেক মেরেছে, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আর আপনি বলছেন তার শাস্তি সে পেয়েছে? ভালো, অনেক ভালো। কি বলছেন এসব? উনি এখন কোথায়? ওকে খুঁজে লাভ নেই, ও আর আসবে না। তুই কি সত্যি কথা বলছিস? এত সত্যি মিথ্যা তোদের বোঝাতে পারবো না। তামান্নার বাবাকে গিয়ে জিজ্ঞেস কর, আর না হয় ডাক্তারকে। এ বলে আমি দরজা আটকে দিলাম। তারপর কি হলো জানি না, তারপর আমি ওর খোঁজ নিই নাই। বিমান দেশে কোন সময় পৌঁছিয়েছে সেটার দিকে আর খেয়াল ছিল না। আমাদের তো নিজ নিজ গন্তব্যে যেতেই হবে, তাই না? তা তো অবশ্যই। আবার দেখা হবে কবে? পৃথিবীটা তো অনেক ছোট, তাই ভাগ্যে থাকলে আবার দেখা হবে। ভালো থেকো বলে চলে গেলাম। নদীর কাছ থেকে বিদায় নিয়ে বাস স্টেশনে এলাম। বাসে বসে আছি, স্টেশনে আর একটু পর বাস আসবে। প্রায় 21 বছর পর বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম, ছোট বোনটার বিয়ে তাই। মনমরা হয়ে বসে আছি স্টেশনের একটা বেঞ্চে, কারণটা না হয় পরে বলি। তারপর একটা মেয়ে হঠাৎ বলল, এই যে ভাই, একটু শুনুন। ওপরের দিকে তাকাতে একটা শক খেলাম। একটা মেয়ে আমাকে ডাকছে, অনেক সুন্দর মেয়েটা, তাকাতেই ক্রাশ খেলাম। আবার নিচের দিকে চোখ করে ফেললাম। এসব আমার একদম ভালো লাগে না, মেয়েদের সাথে মিশতে একদমই ইচ্ছা করে না। তাই কথায় কান না দিয়ে নিচের দিকে চেয়ে আছি। ওই কানে শুনেন না নাকি? কি কিছু বলবেন? বলার জন্য তো ডাক দিলাম নাকি। জলদি বলেন। আপনার কাছে পানি হবে? না, মিথ্যা বললাম, কারণ যেটুকু পানি আছে আমারই লাগবে। আমার জন্য না, আমার ছোট ভাতিজাটার জন্য। গরম পড়েছে তো, আর একটাও দোকান খোলা নাই। পাশে দেখলাম ছোট্ট একটা মেয়ে, অনেক সুইট, বয়স 5 থেকে 6 বছর হবে। আঙ্কেল, একটু পানি হবে? দেন না প্লিজ। আমি মেয়েটের মুখের দিকে তাকিয়ে আর না করতে পারলাম না। অনেক মায়া লেগে গেল। তারপর ব্যাগ থেকে পানির বোতলটা বের করে দিলাম। ছোট বাচ্চাটি পানি খাচ্ছে, আর তার আন্টি আমার দিকে রাগান্বিত ভাবে চেয়ে আছে। আপনি না বললেন আপনার কাছে পানি নাই, এটা আসলো কোথা থেকে? কিছু বলার নাই, তাছাড়াও এখন মেয়েদের সাথে কম কথা বলি। তারপর ছোট মেয়েটি আমাকে বলল, আঙ্কেল থ্যাংক ইউ। ওয়েলকাম। দুজন চলে গেল। কিছুক্ষণ পর বাস আসলো। আমি গিয়ে আমার সিটে বসলাম। বাড়িতে যেতে ইচ্ছে করছে না, তবুও ছোট বোনটাকে দেখতে ইচ্ছে করছিল শেষবারের মতো, তাই মনটাকে জোর করেই বাধ্য করলাম। আপনাদের সাথে কথা বলতে বলতে কখন যেন ঘুমিয়ে পড়ছি বলতে পারি না। আপনারা আবার ঘুমাইয়েন না। 4 ঘন্টা পর গোপালগঞ্জে আসলাম। সেখান থেকে বাড়িতে যেতে প্রায় 1 ঘন্টা লেগে গেল। সন্ধ্যা হয়ে গেল বাড়িতে যেতে যেতে। 21 বছরের রাস্তাঘাট এবং আমাদের গ্রামটা চেঞ্জ হয়েছে অনেকটা, কিন্তু আমার মনটা এখনো বদলায়নি। জমে আছে অজানা অভিমান। বাড়ির কাছে রিক্সা দিয়ে নামলাম। আমি বাড়িটার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। এতগুলো বছরে একটু বাড়িটা পরিবর্তন হয়নি। জানি না আজকে সবাই আমার সাথে কেমন ব্যবহার করবে। কে কি করুক আমার তো জেনে লাভ নাই। ছোট বোনটাকে একটু দেখলেই হলো, কতদিন দেখিনি। রিক্সার ভাড়া দিয়ে যেই মাত্র ভেতরে যাব, ঠিক তখনই ধাক্কা খেলাম একটা মেয়ের সাথে। মেয়েটার দিকে তাকাতেই, এই মেয়েটা আবার কে, আর আমাদের বাড়িতে কি করছে? না, ভুল রাস্তায় চলে আসলাম। বাড়ি তো ঠিক আছে। ওই মিস্টার, দেখে চলতে পারেন না? আমি তো দেখিনি, কিন্তু আপনি কি দেখেননি? আপনি আগে ধাক্কা দিলেন। আপনি দিচ্ছেন আগে। ওকে, আমি দিছি, এত প্যারার মুড নাই। ঠিক তখন আমার বোন আসলো আর মেয়েটিকে জড়িয়ে ধরলো। আমাকে মনে হয় দেখে নাই। কিরে বোন, কেমন আছিস? অনেকদিন পর তোকে দেখলাম।
তারপর দেখলাম তারা অনেক কথা বলছে, আমি শুধু শুনতেছি একটা সাইডে দাঁড়িয়ে। আর আমার বোনটাকে দেখছি কত বড় হয়ে গেছে ও, সেই পিচ্চি বোনটা আর পিচ্চি নাই। আচ্ছা তিশা আপু, ছেলেটা কে দেখো তো? কোন ছেলেটা? ওই যে দেখো না। ভাইয়া, কে আপনার ভাইয়া? ওইটা। আর তিশা এসে আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল আর হাজার রকমের প্রশ্ন করতে থাকলো। কেমন আছিস ভাইয়া? এতদিনে আমাদের কথা মনে হলো? কোথায় ছিলি এতদিন? আমাদের উপর কি তোর এত রাগ? আয় বাড়িতে চল, পরই কথা হবে। আমি তো অবাক, 21 বছর পর বাড়িতে আসছি, কেমন যেন লাগছে। বাড়িতে ঢুকতে আমি অবাক, কি সুন্দর করে বাড়িটা সাজানো হয়েছে। আর আমাকে দেখে সারা বাড়িতেই হইচই পড়ে গেল, সবাই আমাকে ঘিরে ধরলো। আম্মু তো জড়িয়ে ধরে কান্না করছে আর হাজার রকমের প্রশ্ন করতেছে। আমি কিছু বলছি না, আর আব্বু আর ভাইয়া অপরাধীর মতো দাঁড়িয়ে আছে। কি বলবে? তাদের আজকে বলার মতো জবাব নেই, হয়তো এইটুকুই বলতে পারবে, আমাকে ক্ষমা করে দে। কি লাভ হবে ওইটা বলে? ফিরিয়ে দিতে পারবে কি আমায় হারানো 21 বছর? তাদের সরি কি আমাকে ফিরিয়ে দিতে পারবে আমার সেই সুমধুর, সেই সোনালী অতীত? তাই হয়তো কিছু বলছে না। আমি আর কারো কথায় কান্না দিয়ে তিশাকে বললাম, তিশা আমার ব্যাগটা উপরে নিয়ে আয়। আমি আমার রুমের দিকে গেলাম, দেখলাম রুমটা তালা দেওয়া, মানে বুঝতে পারলাম না। তারপর তিশা কোথা থেকে যেন একটা চাবি এনে দিল। আমি রুমটা খুলে দেখলাম রুমটায় অনেক ময়লা আর মাকড়সার জাল, মনে হয় কোনো পুরনো রাজবাড়ি। মনে হয় 21 বছর কেউ এই রুমে যায়নি। তারপর তিশা আর আমি 1 ঘন্টা লাগিয়ে রুমটা পরিষ্কার করলাম। আম্মু অনেকবার বলেছে অন্য রুমে যেতে, কোনো কথা বলি নাই। আম্মু চলে যায়, আমি ফ্রেশ হয়ে রুমে বসে আছি, মনটা ভালো নেই। এখানে আসার পর আমার আগের কথাগুলো মনে পড়ে গেল। তারপর তিশা আসলো। তিশাকে দেখে মনে হয় না আর 2 দিন পর ওর বিয়ে, না যেন ওর বড় ভাইয়ের বিয়ে, ওই রকম আনন্দে আছে। মনে হয় আমাকে দেখে ওইদিকে কোনো খবরই নাই। একটু বিশ্রাম নিলাম, অনেক ক্লান্ত লাগছে। খাবার খেতে ডাকছিল, কে শুনে কার কথা যায়নি। হঠাৎ করে মনে হলো আমার সেই ডায়েরিটার কথা, যেটাতে আমার সব অতীত নোট করা আছে। আমি যাওয়ার সময় ডায়েরিটা নিয়ে যাই। ব্যাগ থেকে ডায়েরিটা বের করলাম, তারপর একটু পড়লাম। পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল, চোখ দিয়ে কখন যেন পানি এসে গেল, বলতে পারি না। তারপর ডায়েরিটা আবার ব্যাগে ঢুকিয়ে দিলাম। সকালে ঘুম থেকে উঠে নিচে যেতেই আম্মু হাজির। কি রে বাবা, এতক্ষণ ঘুম থেকে উঠলি? আচ্ছা চল, কিছু খাবি? সরি, কাকে কি বলছেন? আমি আপনার কেউ না। আর আমার জন্য এই বাড়ির খাবার ওই দিন হারাম হয়ে গেছে, যেদিন আপনি মা হয়ে ছেলের মুখের খাবার কেড়ে নিয়েছিলেন। আর আমার কোনো বাবা মা নাই, একটা বোন আছে। আর এখানে জীবনেও আসতাম না। তিশার কথা ভেবে ওকে শেষ দেখা দেখতে এসেছি। আর যদি কোনো অভিযোগ থাকে আমি আশায়, তাহলে বলেন, এক্ষুনি চলে যাচ্ছি। কথাগুলো একেবারে বলে ফেলেছি সব। আম্মু আর কিছু বলছে না, শুধু অজরে কান্না করছে। তাতে আমার কোনো যায় আসে না। তাদের এই কান্না আমার অভিমানের চাদর সরবে না। 21 বছরে অনেক কেঁদেছি, তখন তো কেউ আমার পাশে ছিল না। তাই বলে এখান থেকে চলে আসলাম। আসার সময় দেখলাম আব্বু চোখের জল মুছতেছে, হয়তো নিজের ভুল বুঝতে পেরেছে। আমি মার্কেট থেকে কিছু খেয়ে আবার বাড়িতে ফিরলাম, কারণ এই এলাকায় ঘোরাঘুরি করতেও নিজের কাছে ঘৃণা লাগে। এরকম এলাকার মানুষের জন্য আজকে আমার এই অবস্থা। বাড়িতে ফিরে আসলাম, গিয়ে তিশার রুমে গেলাম, দেখলাম তিশা নাই। কালকের সেই মেয়েটি সহ ওর কয়েকজন বান্ধবী বসে কথা বলছে, তবে মেয়েটির মনে হয় মন খারাপ করে বসে আছে। দূর, আমার এতদিকে চেয়ে লাভ নেই। এইরকম মেয়ের জন্য আজকে আমার জীবন এমন হয়েছে। আর কোনো মেয়ের মায়ায় জড়াতে চায় না। সেখান থেকে চলে গেলাম রুমে। একটু পর কে যেন আমার রুমে আসার অনুমতি চাইছে। আসতে পারি? আসেন, ভাবি এসেছে। কি দেবর সাহেব, কি অবস্থা? ভাবির কথা কি মনে আছে? সবার কথাই মনে আছে। তাহলে এতদিন খবর নাওনি কেন? বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে আবার খবর নেওয়ার কথা বলছেন। এবার ভাবির চোখে পানি এসে গেল। দেখো ফয়সাল, তোমার সাথে যেটা হয়েছে সেটা ঠিক হয়নি। আমি বাড়িতে থাকলে এমনটা হতে দিতাম না। যেখানে নিজের বাবা মা তাড়িয়ে দিয়েছে, সেখানে আপনাকে বিশ্বাস করব কি করে? তুমি বাড়ি থেকে চলে যাওয়ার 27 দিন পর আমি এই বাড়িতে আসি, আর তোমাকে ফোন দিলে তোমার মোবাইল বন্ধ থাকে। কাউকে জিজ্ঞেস করলে কিছু বলে না। আর আমি বাড়িতে আসার পর জানতে পারলাম আসল ঘটনা। বিশ্বাস করো, তোমার ভাইয়ের সাথে এই নিয়ে রাগ। 4 মাস তোমাদের বাড়িতে যায়নি। পরে নিজের ছেলে সন্তানের কথা চিন্তা করে আসছি। ও আচ্ছা, এখন যান, পরে কথা বলবো। আমি ঘুমাবো। সারা দিন তো ঘুমালে, এখন চলো খাবে। তোমার জন্য সবাই অপেক্ষা করছে। অপেক্ষা করার কি আছে? এতদিন তো কেউ অপেক্ষা করেনি। আর আমি বাইরে থেকে খেয়ে এসেছি। এবারে সব খাবার আমার জন্য হারাম। আপনি চলে যান, না হয় আমি চলে যাচ্ছি। না থাক, আমি যাচ্ছি। ভাবি চলে গেল। নিচে খাবার টেবিলে ভাবি যাওয়ার পর ভাইয়া তাকে জিজ্ঞেস করলো আমি আসবো কিনা। কি করে আসবে? ওর একটা সুন্দর বোন আছে দেখে আসছে এই বাড়িতে। অন্য কেউ হলে আর জীবনেও আসতো না। নিজের বোনকে ভালোবাসে বলেই আসছে। ওর জন্য এই বাড়ির খাবার নাকি নিষিদ্ধ। তুমি খাও।
তারপর আম্মু না খেয়ে চলে গেল, সাথে আব্বু আর ভাইয়াও। দুপুরে আর কারো খাওয়া হয়নি। রাতে আমিনুর আসলো। কালকে ছোট বোনটার বিয়ে, খুব কষ্ট হচ্ছে, এতদিন পর দেখলাম আবার কালকে বিয়ে হয়ে যাবে। আমি আমিনুর ছাদে বসে আছি, একটু পর তিশা আসলো, সাথে মনে হয় সেই মেয়েটাও আসছে। এত দিকে খেয়াল নেই আমার। ভাইয়া, বাড়ির কথা কি তোর মনে পড়তো? বাড়ির কথা মাঝে মাঝে মনে পড়তো, তবুও নিজেকে সামনে নিয়েছি। তিশা তোর বিয়ে শেষ হলেই চলে যাব। কেন ভাইয়া, ছুটি কি কম? আরে না, এই 5 বছর আমি একদিনও অফিস বন্ধ করি নাই, এই জন্য কোম্পানি আমাকে অনেক ছুটি দিয়েছে, তবুও এখানে থাকতে আমার মন চাচ্ছে না। আচ্ছা, তবে আমার সাথে যোগাযোগ করবি কিন্তু। আচ্ছা তিশা, সবাই কখন তাদের ভুলটা বুঝতে পেরেছে? তুই যখন চলে গেলি তারপর চিঠিটা পেয়েছিল আব্বু, তিনি চিঠিটা পড়েন, তারপর সবাইকে ডাকে, তারপর মা আর বাবা অনেক কান্না করে, তারপর আব্বু তামান্নার বাবার কাছে যায়, সত্যিটা জানতে পারে তোকে অনেক খুঁজেছে, লাভ হয়নি। তুই কিছু বলিসনি? আমি তাদের সাথে 6 মাস কোনো কথা বলি নাই। তারপর যখন দেখলাম আম্মু আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছে, পরিবারের আর আগের মতো কোনো সুখ নাই, কেউ কারোর সাথে বেশি কথা বলে না, তারপর আমি পরে আবার আগের মতো করে তুললাম। তবে তখনও জানি পরিবারে তোর চাহিদাটা রয়েই গিয়েছিল। আচ্ছা তিশা, তুই সবাইকে নিয়ে নিচে যা, খাবার খেতে যা। তুই যাবি না? এত কথা বলিস কেন? যেতে বলছি যা। তারপর তিশা আমিনুর অমিনহা, তিশার ম্যামের মেয়ে, নিয়ে নিচে গেল। আমিনুর যেতে চাইছিল না, জোর করে পাঠাইছি। তিশার বিয়ের কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। আমার মনটা একেবারে বুঝতে চাইলো না, থাক অন্যকে বিয়ে করে। আমার বুকের ভেতর সারা জীবন রাখতে চাইছিলাম, দিলি না। আসলে মেয়েরা এমনই, যে সত্যিকারে ভালোবাসে তাকে কোনোদিন পাত্তা দেয় না। এসব কথাগুলো যখন ভাবছিলাম তখন আমি অনুভব করলাম আমার পিঠে কার যেন হাত। তারপর আমি পেছনের দিক তাকিয়ে দেখলাম আব্বু, আম্মু আর ভাইয়া। এখনো আমার উপর রাগ করে আছিস? কারো উপর আমার কোনো রাগ নাই। চোর তো চোরই, চোরের আবার কোনো রাগ থাকে নাকি? বরং কারো যদি এই চোরের উপর রাগ থাকে মেটাতে পারো, বাধা নাই। দেখ, আমাদের তুই ভুল বুঝিস না, আমরা হয়তো রাগার মাথায় তোর সাথে এমনটা করেছি, আমাকে ক্ষমা করে দে বাবা। না, তোমরা ঠিকই করেছো, চোরের শাস্তি তো এমনই হওয়া উচিত। তবে এইবার আর কোনো ভুল করিনি। আমি এবার সাথে করে 5 লাখ টাকা ও তার 21 বছরের চক্রবৃদ্ধি সুদ সহ নিয়ে আসছি। যাওয়ার আগে দিয়ে যাব, নো টেনশন, চাইলে এখনই দিয়ে যাব। লাগবে না আমাদের টাকা, আমার কি টাকা পয়সা কম আছে নাকি? তুই শুধু আমাকে ক্ষমা করে দে। টাকা পয়সা তো অনেক ছিল, তাহলে তখন নিজের ছেলের বেলায় চোর অপবাদটা দিলা 5 লক্ষ টাকার জন্য। তখন কি টাকা পয়সার অভাব ছিল? বললাম তো সরি। কিরে ফয়সাল, আমাকে না হয় ক্ষমা না করলি, আব্বু আম্মুকে ক্ষমা করে দে। আম্মু প্রয়োজনে তোর পায়ে ধরি, তবুও ক্ষমা করে দে। এই বলে আব্বু আমার পায়ের দিকে আসছিল। আব্বুকে থামিয়ে এ কি করছো? না আব্বু, তুমি যদি আমার পায়ে ধরো তাহলে আমি নিজেকে আরো বড় অপরাধী মনে করব। সন্তানের ভেস তো বাবা মায়ের পায়ে, তোমরা যত বড় অন্যায় করো না কেন এই জন্য পায়ে ধরে ক্ষমা চাইতে হবে নাকি? আমি তোমাদের আরো আগে ক্ষমা করে দিয়েছি। এতদিন বুকের ভিতর জমিয়ে রাখা অভিমানের কারণে এমন করেছি। সত্যি তুই আমাদের ক্ষমা করে দিয়েছিস? তারপর আব্বু আর আম্মু আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আসলে বাবা মা যত বড় অন্যায় করুক, ছেলে সন্তানের পায়ে ধরে ক্ষমা চাওয়ার মতো অন্যায় কখনো করে না। আর আমরা বাবা মাকে কত কিছু করি, ছেলের হাতে মা খুন, মেয়ের হাতে বাবা খুন, তারপর বউয়ের কথা শুনে বাবা নিপীড়ন ইত্যাদি। সন্তানকে তো এজন্যই বড় করেছে, যখন তারা থাকবে না তখন বুঝতে পারবে। আমি বুঝি বাবা মাকে ছেড়ে থাকা কত কষ্টের। আজকে তারাও থেকে পাশে নেই, একদিন সবাই বুঝতে পারবে। তারপর সবাইকে নিয়ে নিচে গেলাম। অনেকদিন পর একটু আনন্দ করে নিজের পরিবারের সঙ্গে খাবার খেলাম। এর থেকে বড় সুখ আর কি হতে পারে? কাল তিশার বিয়ে, রাতে অনেক কাজ করে ঘুমালাম। ছোট বোনের বিয়ে বলে কথা, সকালে অনেক কাজ করতেছিলাম। তারপর দেখলাম আমার বোন তিশা এসে আমার কাঁধে হাত রাখলো আর বলল, ভাইয়া, আমি তো চলে যাচ্ছি, আমি যদি কিছু চাই দিবি? বল, তুই যা চাবি তাই দিব। মাথায় হাত দিয়ে বল। ওকে বল। আমি চাই তুই তোর 21 বছর আগের মতো হয়ে যা, সবাইকে ক্ষমা করে দে, আর একটা টুকটুকি ভাবি আনবি। ওকে, আমি চেষ্টা করব। দুপুর 2টার দিকে অতি আনন্দের মুহূর্তে বর পক্ষে এলো। সব অনুষ্ঠানের মুহূর্ত শেষে সন্ধ্যার সময় অশ্রুপানি চোখে রেখে বোনকে বিদায় দিলাম। গ্রামে থাকতে থাকতে আমার ছুটিও শেষ হওয়ার পথে, তাই আব্বু আম্মুকে বলে ঢাকার উদ্দেশ্যে বিদায় নিলাম। আপনাদের তো বলতে ভুলেই গেছি, আমি আমার বিদেশি কোম্পানি থেকে ট্রান্সফার হয়ে ঢাকার ইটি কোম্পানিতে আমি জেনারেল ম্যানেজার পদে যোগদান করব। ঢাকায় এসে বাসা ভাড়া খোঁজা শুরু করলাম। অনেকটা বাসায় গেলাম, তারা ব্যাচেলারদের বাসা দেবে না। আবার অনেকে আছে বাসা ভাড়া দেবে কিন্তু 4 গুণ ভাড়া, তাই বাসা কপালে জুটলো না। বিকাল হয়ে গেছে, তাই আর একটা বাসা দেখবো। ভাবতেছি যদি না ভাড়া দেয় তাহলে হোটেলে যাব। তাই লাস্ট বাসা দেখতে চলে এলাম। দারোয়ানকে বললাম মালিককে আসতে গেটের কাছে। বাড়িওয়ালা চলে এলেন। বাড়িওয়ালা আমাকে জিজ্ঞেস করলেন,
তুমি বিবাহিত নাকি ব্যাচেলার? হ্যাঁ, বলতে যাব তখনই কেউ আমাকে আটকিয়ে বলে উঠল, বিবাহিত, আমি ওর বউ। একটা মেয়ে কণ্ঠ। পেছনে তাকিয়ে দেখলাম একটা পরী দাঁড়িয়ে আছে। না, পরী না, একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটির মাথায় সমস্যা আছে, না হয় একটা অপরিচিত ছেলেকে কেউ স্বামী বানায় নাকি। এটা তো মনে হয় পাবনার পাগলি। আমি তো এই মেয়েটাকে চিনি না। বাড়িওয়ালা আবার বললেন, মেয়েটা কি তোমার স্ত্রী? কি বললো? মনে মনে ভাবলাম এই বাসাটা ছাড়া যাবে না, এরকম বাসা কোথাও পাওয়া যাবে না। কি হলো, কিছু বলছো না যে? না মানে হ্যাঁ। আঙ্কেল, ও কি বলবে? সকালে ঝগড়া করেছি বলে আমাকে চর মেরে একা চলে এসেছে। বাড়িওয়ালা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন ওনার মেয়েকে মেরেছি। আরে বাবা, বাড়িওয়ালা এভাবে তাকিয়ে আছেন কেন? আর অমনি আমার গালে একটা থাপ্পড় পড়লো। বাড়িওয়ালা রাগী কণ্ঠে বললেন, এত মিষ্টি একটা মেয়েকে কেউ মারে? তোমাকে দেখে তো ভালো মনে করেছিলাম, কিন্তু তোমাদের হাতে আলাদা আলাদা লাগেজ কেন? আরে আঙ্কেল, ওই যে সকালের ঝগড়া। বাড়িওয়ালা আবার আমার দিকে তাকালেন। আমি ভয়ে শেষ। যাই হোক, মেয়েটা কিন্তু একটা জিনিয়াস। তা তোমার নাম কি মামুনি? জান্নাতুল ইরা, সবাই ইরা বলেই ডাকে। আর ওই বজ্জারটার নাম কি? আরে আমি বজ্জাত হলাম কি করে? বেটা, তুই যদি বাড়িওয়ালা না হতি তাহলে তোর খবর করে ছাড়তাম। ওর নাম তো। আমাকে বলতে দিবা না নাকি? আমার নাম ফয়সাল। তা তোমাদের কি নিজস্ব বাসা নেই? আসলে আমি লেখাপড়া করি আর ফয়সাল চাকরি করে, আর এখান থেকে অফিস খুব কাছে, তাই এখানে উঠলাম। ও ভালো, আচ্ছা তোমরা যাও, ওই তোমার রুম। বাড়িওয়ালা আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। আমি আর ইরা রুমে ঢুকলাম। আসলে আমি ব্যাচেলারের বাসা খুঁজছিলাম, ব্যাচেলার বলে কেউ বাসা দিচ্ছিল না। প্রায় সারা শহর ঘুরে ফেলেছি, শেষে এই বাসায় এসেছি। আমি আর ইরা রুমে ঢুকে একে অপরের দিকে তাকিয়ে আছি। আমার হাত এখনো গালে। খুব লেগেছে বুঝি? আমি মাথা কাত করলাম। ইস, ব্যথা করছে? না, আচ্ছা এটা কি হলো? কই, কি হলো? কি হলো মানে? আপনি আমার বউ হলেন কি করে? ও সরি, আসলে আপনারও বাসা প্রয়োজন, আমারও প্রয়োজন, তাই। তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আজ 1 সপ্তাহ ধরে বাসা খুঁজছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। আপনার জন্যই আজ আমি এই বাসাটা পেলাম। ধন্যবাদ দেওয়া লাগবে না, এটা আমার প্রয়োজন ছিল। আচ্ছা, আমরা তো পরিচিতই হলাম না। হলাম তো। আমি ইরা, আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আচ্ছা, আপনি কি করেন? চাকরি করি। আর আপনার পরিবার? ইরা কিছুই বলছে না। কিছুক্ষণ পর, আব্বু, আম্মু আর ছোট ভাই। ও, আপনার পরিবার? আম্মু, আব্বু আর ভাইয়া, ভাবি আর ছোট বোনের বিয়ে হয়ে গেছে। বাট আপনার পরিবার কই থাকে? তারা তো মাদারীপুরে, আর আমি ফুস। আসলে পালিয়ে এসেছি। অবাক হয়ে বলল, কেন? আসলে হয়েছে কি, আম্মু তার বান্ধবীর ছেলেকে আর আব্বু তার বন্ধুর ছেলেকে, আর মীরা মানে আমার বোন তার বান্ধবীর ভাইকে আমার সাথে বিয়ে দিতে চায়, আর আমি তাদের মাঝ থেকে ফুস। ইরা খিলখিল করে হাসছে। আমি ইরার দিকে তাকিয়ে আছি। কি দেখছেন অমন করে? আমার বউ, সরি আপনাকে। আমাকে দেখার কি আছে? আপনি এত সুন্দর, যদি নিজেকে কন্ট্রোল করতে না পারি। ইরা রেগে গিয়ে বলল, কি?